ওকে, ধন্যবাদ। আপনাদের ক্লাসে টোটাল পার্টিসিপেন্ট কতজন হওয়ার কথা? জি স্যার, বলেন 100 তো। প্লাস জি স্যার, 100 120 এরকম স্যার। তো এটা কি জয়েন করতে কি আরো সময় লাগে নাকি আজকেই কম? স্যার একটু সময় নেই স্যার, অনেকে স্যার, আমরা 10-এ শুরু করি স্যার। হুম। স্যার 10-এ শুরু করি স্যার, 7টা 10-এ। 8টা 10। ওকে। আপনাদের কয়টা ক্লাস হয়েছে এ পর্যন্ত? স্যার ট্যাক্সের স্যার 3টা ক্লাস হয়েছে এর আগে। 3টা ক্লাস হয়েছে। কোন এরিয়াতে ক্লাস হয়েছে স্যার? কোন স্যার ক্লাস নিয়েছেন? জাফরুল্লাহ খান স্যার। জাফর আহমেদ স্যার। জাফরুল্লাহ খান। ওকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার 25-এর ফাইন্যান্স অর্ডিন্যান্সে স্যার ব্যাট সম্পর্কে খুব বেশি চেঞ্জ আসছে স্যার। এই সম্পর্কে ব্যাটের আইন সম্পর্কে বিভিন্ন পার্সেন্ট বিভিন্ন রেট সম্পর্কে কেমন চেঞ্জ আসছে? অনেক চেঞ্জ আছে, অনেক চেঞ্জ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা তো আজকে আমাদের যে অংশটুকু ক্লাস হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ট্যাক্সেশনের ইনডিরেক্ট ট্যাক্স পোর্শনের ভ্যাট পার্টটুকু আমাদের আজকে আমরা দেখবো। পুরো ইনডিরেক্ট ট্যাক্স পোর্শনটাই আমি আপনাদের ক্লাস নিব, ভ্যাট এবং কাস্টমসটা আমি আপনাদের নিব। ঠিক আছে। তো আমরা যেটা করব, ম্যানুয়ালে তো আমাদের পরীক্ষার জন্য দেওয়াই আছে যে আমাদের কি কি করতে হবে, কিন্তু সেখানে এত বেশি সামারাইজড হইতে দেওয়া আছে যে মূল স্ট্রাকচারটা, ভ্যাটের মূল চেহারাটাই সেখানে কি নাই, সঠিকভাবে রিফ্লেকশন করে না। সেজন্য আমরা আজকের ক্লাসে যেটা করব, টোটাল ভ্যাট ল এর মধ্যে কোথায় কি কি আছে খুঁটিনাটি সেই যে সম্পর্কে জানবো। তাহলে যখন আমরা পরবর্তীতে ম্যানুয়াল থেকে পড়তে যাব তখন আমরা লিঙ্ক করতে পারবো যে আসলে এই ম্যানুয়ালে যে অংশটুকু পড়ছি এটা মূল লাইনের কোথায় আছে এবং এটার ইম্প্যাক্টটা কি, এটার আলটিমেট গোলটা কোথায়। কথা কি বুঝতে পেরেছি স্যার? ওকে। তো আমরা যেহেতু আরো 2টা মিনিট ওয়েট করবো, এর মধ্যে কথা সারি। আমরা যেটা করব, আপনাদেরকে যত সহজ উপায়ে আপনাদেরকে এটা দেওয়া যায় সেই চেষ্টাটাই করব। তবে আপনাদের পার্ট থেকে যেটা করতে হবে যে আপনাদের মনোযোগটা ভালো থাকতে হবে। আর কোনো কোশ্চেন থাকলে আমরা একটু পরপরই আপনাদেরকে ফ্লোর দিব কোশ্চেন করার, তখন আপনারা কোশ্চেন করবেন, আমরা সেগুলো আনসার দিব। ঠিক আছে স্যার? জি স্যার। আর সবাই কাইন্ডলি যার যার যে জুম লিংক থেকে আপনাদের অডিওটা একটু মিউট করে রাখবেন। যদি মনে করেন যে আপনার এখান থেকে সাউন্ড বা নয়েজ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি আনমিউট করে থাকতে পারেন। যদি মনে করেন যে না আপনার এখানে নয়েজ হওয়ার সুযোগ আছে বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি কি করে, নয়েজ হতে পারে সেই ক্ষেত্রে আপনি মিউট করে রাখবেন। যখন কথা বলার প্রয়োজন সুযোগ দিবে তখন আপনি আনমিউট করে কথা বলবেন। যদি আমরা একটু ডিটেলস লেভেলে আপনাদের বোঝার মতো করে পড়াবো, সেখানে যদি আপনাদের নয়েজের কারণে সময় নষ্ট হয়, তাহলে আমাদের দেখা যাবে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা সেক্ষেত্রে ডিসকাশন করতে পারবো না, বা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো কম নেওয়া যাবে। তো আমরা চাইবো যে সর্বোচ্চ বেনিফিট নিতে। সবাই রাজি আছি তো নাকি? আর আমি আমি এটা বিলিভ করি যে আমাদের যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো যারা মনোযোগী হয়ে শুনবেন, বুঝবেন, তাদের পরীক্ষার জন্য আলাদা অনেক বেশি প্রিপারেশন নিতে হবে নট নেসেসারি। তারা পরীক্ষার জন্য শুধু রিভিশন দিবেন, সবকিছুই ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি। স্যার জি একটা বলেন, প্রশ্ন ছিল। বলেন, কোশ্চেন করেন। ওকে। এখন 7টা 10 বাজে, আমরা আপাতত অন্য কোনো কোশ্চেনে যাচ্ছি না। আর পরিচয় পর্বটা হয়তো লেন্দি করবো না। আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ারুজ্জামান FCA। আমি প্রোপাইটার অ্যান্ড সিইও মোহাম্মদ জামান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এবং আমার একটা ট্রেনিং অ্যান্ড অ্যাডভাইজারি একাডেমি আছে, সেটার নাম হচ্ছে জামান একাডেমি অ্যান্ড অ্যাডভাইজারি। সেখানে সকল ধরনের প্রফেশনাল ট্রেনিং দেওয়া হয়। সিএ এর ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাবজেক্টে পড়াশোনা করানো হয়, আর অ্যাডভাইজারি সার্ভিসগুলো করানো হয়। এটা হচ্ছে আমার ছোট পরিচয়। আমি ঢাকা রিজনাল কমিটি ICAB চেয়ারম্যান ছিলাম 2022 সালে। 2025 পর্যন্ত ছিলাম আমি ডিআরসিতে। এখন আজকে আপনাদের সাথে আমি প্রিন্সিপাল অফ ট্যাক্সেশনের ফ্যাট পোর্শনটুকু ক্লাস নিয়ে স্টার্ট করার জন্য এসেছি। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা কি শুরু করতে পারি? জি স্যার, 10 জি মিনিট স্যার, পাস হয়ে গেছে। জি স্যার, শুরু করতে পারেন। থ্যাংক ইউ। এটা কি দেখা যাচ্ছে? ব্যাট পোর্শন ইন্ডেক্স থেকে যাচ্ছে স্যার। এটা হচ্ছে আপনাদের ম্যানুয়ালের চ্যাপ্টার 23 এর যে ডিটেলসটুকু, সেটা রাইট?
ভ্যাট পোর্শনের sir. ইন্ট্রোডাকশন স্টোরি ডেফিনিশন, এটা হলো আপনাদের সিলেবাসে ম্যানুয়ালে যা আছে। ম্যানুয়ালে দেখবেন যে একটু ভুল আছে, সেটা মনে হয় 23 জায়গায় 27 লেখা আছে, রাইট? স্যার এই নতুন ম্যানুয়ালটা তো পাই নাই স্যার স্যার এখানে। আমরা এখনো স্যার পাইনি স্যার। এটা পুরাতন ম্যানুয়ালটাই, নতুন ম্যানুয়াল তো এখন আসে নাই। হ্যাঁ, আমাদের নাকি স্যার সামনের মাসের শেষের দিকে রাইট, দিবে। অক্টোবরের মাঝামাঝি পাবেন। যাই হোক, স্যার এখন পুরোটা দেওয়া হয় আপাতত না। জি, ওকে। তো যেটা এক্সিস্টিং ম্যানুয়াল আছে সেটাতেই আপনাদের এই ভ্যাট পোর্শনটুকুর এভাবে দেওয়া আছে। ম্যানুয়ালে দেখবেন যে 23 জায়গায় 27 দেওয়া আছে, কিন্তু টাইপিং মিস্টেক আছে, 23 লেখা আছে, বিভিন্ন ভিতরে গেলে দেখতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট ইন্ডেক্সটা, এটা কিছুই না। আজকে আমরা ম্যানুয়াল ধরে পড়াশোনা করছি না। আজকে আমরা কি করছি না? ম্যানুয়াল ধরে পড়ছি না। ম্যানুয়াল ধরে পড়ছি না। আজকে আমরা ওভারঅল টোটাল ভ্যাটের যতগুলো আইন আছে, যতগুলো উইংস আছে, কোথায় কি আছে, সেগুলোর একটা সামারাইজ হয়তো সহজে আমরা যাতে বুঝতে পারি যে ঢাকা, মনে করেন আপনি যখন ঢাকা শহরে নতুন আসবেন, তখন আপনি ঢাকা শহরে কোনো একটা অ্যাড্রেসেবল লোকেশনে পৌঁছানোর জন্য কি করবেন বলেন তো? কিভাবে সহজে যেতে পারবেন? গুগল স্যার ম্যাপ। লোকেশন দেখে স্যার। গুগল ম্যাপ দেখে, লোকেশন ম্যাপ দেখে, রাইট? আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে টোটাল এই ভ্যাট আইনের গুগল ম্যাপের কাজটাই করব। আপনার মাথায় কোনো একটা কোশ্চেন এসছে, সেটা আপনি কোথায় খুঁজে পাবেন আনসারটা, সেই জিনিসটাই আজকে আমরা এখানে দেখাবো। টোটাল ভ্যাট লয়ের আজকে হচ্ছে গুগল ম্যাপের ক্লাস। ক্লিয়ার স্যার? Yes, sir. জি স্যার। ভ্যাট হচ্ছে এক ধরনের ভ্যালু এডেড ট্যাক্স। এটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ভ্যাটকে ইনডিরেক্ট ট্যাক্স কেন বলে, কে বলতে পারবেন স্যার? এটা স্যার এটা কাস্টমারদের ওই জন্য স্যার। এটা Indirect স্যার tax পণ্যের এই উপর কারণে থাকে এই বলছি, জন্য স্যার। ডিরেক্ট এই ট্যাক্সটা ডিরেক্ট যিনি বিয়ার করেন গভর্নমেন্টটা পায় না। তার কাছ থেকে সরাসরি, সে তো সরাসরি জমা দেয় না। যেমন যিনি বিক্রেতা, আপনি দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনছেন, কেনার সময় কি করছে? সেলার আপনার কাছ থেকে, দোকানদার আপনার কাছ থেকে কি করছে? ওই প্রোডাক্টের দামের সাথে ভ্যাটটা কালেক্ট করছে, রাইট? জি স্যার। আর এই ভ্যাটটা আলটিমেটলি বিয়ার করছে কে? কে? কাস্টমার কাস্টমার। তাহলে কাস্টমার কি সরাসরি গভর্নমেন্ট কনজিউমার স্যার। কনজিউমার, রাইট? সেই ক্ষেত্রে সেলার কি করছে? সেলার বিক্রি করে এটার উপর যে ভ্যাটটা আসতেছে, সেই ভ্যাটটা কালেক্ট করে গভর্নমেন্টকে জমা দিচ্ছে, রাইট? জি স্যার। তাহলে সেলার কি নিজের উপর যে অ্যাপ্লিকেবল ভ্যাট সেটা গভর্নমেন্টকে দিচ্ছে না কাস্টমার কাছ থেকে কালেক্ট করে দিচ্ছে? কাস্টমারের কাছে কালেক্ট করে। তাহলে সেলার কাস্টমারের ট্যাক্সটা কালেক্ট করে গভর্নমেন্টকে দিচ্ছে, সে নিজের। তাহলে ইনডিরেক্ট ওয়াইতে কাজটা হচ্ছে, রাইট? সরাসরি কাস্টমার থেকে গভর্নমেন্টে যাচ্ছে না, তাই তো? জি জি স্যার। স্যার। এই জন্য এটাকে বলে ইনডিরেক্ট। যদি এটা ইনকাম ট্যাক্স হতো, যিনি ইনকাম করেন তার ইনকামের উপর ট্যাক্সটা তিনি দেন, তাহলে এটা সেটা হচ্ছে কি ডিরেক্ট ট্যাক্স। সেটা কি ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট Direct ট্যাক্স। tax। তাহলে এই ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, এগুলা কে বিয়ার করে? এন্ড কনজিউমার। কে বিয়ার করে? এন্ড কনজিউমার। এন্ড কনজিউমার বিয়ার করে, এন্ড কাস্টমার বিয়ার করে। ওকে, ইনডিরেক্ট ট্যাক্স কেন আচ্ছা। বলে সেটাও বুঝলাম। এটা হচ্ছে ভ্যাট আইন পুরাতন যেটা ছিল, সেটা 1991 সালের আইন। কোন সময় আইন ছিল এটা? 1991। 91। এটা আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান এফসিএ, উনি সর্বপ্রথম বাংলাদেশে এই ভ্যাটটা ইন্ট্রোডিউস করেন, ঠিক আছে? স্যার এই স্লাইডটা কি আমরা পাবো স্যার? আপনি একটু আমার সাথে থাকেন, অস্থির হলে তো সমস্যা। আপনার যা যা পাওয়া দেওয়ার দরকার সব আমরা দেখবো। আপনার Yes, sir. মনোযোগটা সঠিক জায়গায় নাই মিস্টার এহসানুল, ঠিক আছে? ওকে সরি স্যার, সরি স্যার। ওকে আপনি যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন, তখন কি আপনি চিন্তা করবেন যে আমাকে কি খেলার ভিডিও রেকর্ডটা দেওয়া হবে, নাকি ওই খেলাটা ইনস্ট্যান্ট ওখানে আসলে খেলাটা দেখা উপভোগ করবেন? কোনটা করবেন? স্যার খেলাটা। হ্যাঁ, তো আমরা হয়ে গেছি এরকম যে রিক্রিয়েশনে যাচ্ছি, রিক্রিয়েশন বাদ দিয়ে শুধু ওই ছবি তোলা ভিডিও করার মধ্যে আছি, রিক্রিয়েশন হয় না। তো আপনার যেটা ফোকাস সেটার মধ্যে থাকেন, বাকিগুলো এমনি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে স্যার, ওকে সরি স্যার। এটা 1991 সালে ভ্যাট আইনের দুইটা পার্ট থাকে, একটা মেজর, সেটা হচ্ছে যেটা আইন সেটাকে বলে অ্যাক্ট, আর এর বাইরে দেখেন ভ্যালু এডেড ট্যাক্স রুলস আছে, সেটা হচ্ছে বিধিমালা। আর এছাড়া ভ্যাট আইনের এবং অন্যান্য আইনগুলো তো নরমালি ট্যাক্সের আইনও থাকে, এসআরও থাকে। এসআরও মানে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, জেনারেল অর্ডার, স্পেশাল অর্ডার, এক্সপ্লেনেশন লেটার, এরকম অনেক কিছু থাকে, আর কিছু ফর্ম থাকে। এটা ছিল পুরাতন আইনের মধ্যে। যেমন দেখেন আগের আইনটাতে মাত্র 73 সেকশন ছিল, আর রুলস ছিল মাত্র কত? 43। পরবর্তীতে 2019 সালে 12 সালের আইনটা যখন আসলো, সেটার নাম দিয়েছে কি দেখেন, ভ্যালু এডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। 12 সালের আইন, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কত সালে? 19 সালে। 2019 সালে। এখন দেখেন, এবং একটা রুলস আছে ভ্যালু এডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি রুলস 2016, সেটাও ইফেক্টিভ হয়েছে কখন থেকে? 2019 সালের জুলাই থেকে। যখন এই নতুন আইনটা ইমপ্লিমেন্ট হলো, তখন ওই পুরাতন আইন যেটা ছিল 91 সালে, সেটাকে কি করা হলো? বাতিল করে দেওয়া হলো। অ্যাবলিশ করে হলো স্যার। এই যে স্যার রিপিল এই যে এই 2012টা ইমপ্লিমেন্ট হয়েছে 2019-এ, 16টা 19-এ, স্যার এই মানে এই গ্যাপটা কেন? আর ওই গ্যাপটা তখন আমি একটু বলি, যতদিন পর্যন্ত আপনি বলছেন 2019 সালের জুলাই থেকে ইফেক্টিভ হয়েছে, তাহলে তার আগ পর্যন্ত কি ছিল? পুরাতন আইনটাই চলছে। কথা বুঝছেন স্যার? মানে 1991টা চলছে। জি। আর 2012-তে তাহলে স্যার
মানে কি হয়েছে এই 2012 লেখা? একটু একটু ওয়েট করেন, আপনি একটু শুনেন মিস্টার জুলকারনাইন, আমি আমার কথাগুলো শেষ করি, আপনাকে কোশ্চেন করার সময় দিব, ঠিক আছে? জি আমরা যদি ট্রেনের ইঞ্জিনের আগে যদি বগি চলে যায় তাহলে ট্রেন চলবে না অ্যাক্সিডেন্ট করবে? অ্যাকশন করবে স্যার। আপনাদেরকে কি করতে হবে? আমাকে ফলো করতে হবে। জি, ধন্যবাদ। মিস্টার রমজান, আমি কিন্তু আপনাকে আউট করে দিব, আপনাকে সাউন্ড আসতেছে। ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছেন, যারা ক্লাসে ডিস্টার্ব করবে তাদেরকে কাইন্ডলি ফার্স্ট টাইম মিউট করুন, সেকেন্ড জি টাইম না স্যার। শুনলে রিমুভ করে দিবেন। ওকে, ওকে আমরা স্যার। একজনের জন্য অন্যদের ক্ষতি হোক সেটা চাই না। ক্লিয়ার? জি Okay. স্যার। তো আইনটা 2012 সালে পার্লামেন্টে পাস হয়, কিন্তু এটা যখন পাস হওয়ার পর ইফেক্টিভ করতে চায়, চালু করতে চায়, তখন বিভিন্ন বিজনেসম্যানরা কি করেছে, এটার বিরোধিতা করেছে, তারা এটা সহজে চালু হতে দেয় নাই। শেষ পর্যন্ত গভর্নমেন্ট 2019 সালের জুলাই থেকে এটাকে ইফেক্টিভ করতে পেরেছে। কথা বুঝতে পেরেছেন স্যার? আর যতদিন পর্যন্ত কোনো নতুন জি স্যার। আইন ইফেক্টিভ না হয় তার আগ পর্যন্ত পুরাতন আইনটাই বলবৎ থাকে। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে দেখেন, পুরাতন আইনে আমরা দেখেছিলাম সেকশন কয়টা ছিল স্যার, মনে আছে? মাত্র 73, আর রুল ছিল 43। নতুন আইনে এসে দেখেন নাম্বার অফ সেকশন কত? 100 139, আর রুলস কত? 119। দ্যাট মিন্স আগের আইনের তুলনায় এটা প্রায় কত গুণ? 3 গুণ ডিটেইলস লেভেলে আছে, রাইট? আগে মাত্র সেকশন ছিল কত দেখেন? 73। 73 তাহলে এখন কত? 139, তাহলে তার ডবল, রাইট? জি স্যার। এর আগে ছিল রুলস ছিল মাত্র 43, এখন কত? 119। স্যার যেটা আগে দেখেন ফর্ম ছিল মাত্র 35, এখন ফর্ম কত? 76 এই জাস্ট ডাটাটা দিয়ে মুখস্থ করার কিছু না, জাস্ট এখান থেকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আগের আইন থেকে নতুন আইনটা অনেক বেশি ডিটেইলস, অনেক বেশি কি ডিটেইলস লেভেল। Details. এখানে ডিটেইলস, এই জন্য এখানে সেকশন রুলস এবং এগুলো অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি ডিটেইলস লেভেল আইনটা হয়েছে। এটা একটা ভালো দিক। আরেকটা ভালো দিক নতুন আইনের, সেটা হলো আগে যখন আইনটা ছিল, আর এই যে দেখেন অ্যাক্ট এবং রুলস যেটা থাকে, এই এক মধ্যে চ্যাপ্টার ছিল আগের আইনে, 1 নম্বর চ্যাপ্টারে যে বিষয় নিয়ে কথা বলছে, রুলসে গিয়ে দেখবেন যে সেম চ্যাপ্টারে সেম টপিক নিয়ে কথা বলে নাই। ঠিক আছে, একটার সাথে একটা কি ছিল না, সামঞ্জস্য ছিল না। কিন্তু নতুন আইনে কি হয়েছে দেখেন, নতুন আইনে টোটাল রুলস এবং এই টোটাল চ্যাপ্টার কয়টা? এই লাস্ট চ্যাপ্টার কত দেখেন? 18। তাহলে নতুন আইনে 18টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার আছে? 18টা চ্যাপ্টার। এই 18টা চ্যাপ্টারের মধ্যে এটা এমন ভাবে ভাগ করে দেখেন, আপনি বাম পাশ যদি আমরা খেয়াল করি, এই বাম পাশটা হচ্ছে অ্যাক্ট আর ডান পাশটা হচ্ছে কি রুলস। তাহলে অ্যাক্টের মধ্যে সেকশন থাকে, এই যে সেকশনগুলো দেখেন, 3 নাম্বার চ্যাপ্টার কি বলেছে? ইম্পোজিশন অফ ভ্যাট নিয়ে আলোচনা করেছে। আর রুলস এর ক্ষেত্রে দেখেন সেখানেও কি ইম্পোজিশন অফ ভ্যাট নিয়ে আলোচনা করেছে। তার মানে এখানে পরবর্তীতে যখন নাম্বার 6 এ দেখেন ট্যাক্স ইনভয়েস এবং ট্যাক্সের ডকুমেন্টস নিয়ে আলোচনা করেছে। এখানেও দেখেন এই ট্যাক্সের বুকস এই ভ্যাটের কি বুকস অফ অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করেছে। দ্যাট মিন্স রুলস এর চ্যাপ্টারে যে টপিক নিয়ে আলোচনা করেছে, অ্যাক্টের সেম চ্যাপ্টারে একই টপিক নিয়ে আলোচনা করেছে, যার কারণে আপনি সহজে খুঁজে পাবেন যে এটা রিলেটেড বিষয়টা আপনি হয়তো রুলস এর 8 নাম্বার চ্যাপ্টারে আছেন, এইটার সাথে রিলেটেড অ্যাক্টে কোথায় আছে সেটা এখন সহজে আপনাকে খুঁজে বের করতে, সেটা ওই অ্যাক্টের চ্যাপ্টার এইটাই থাকবে, অন্য কোনো চ্যাপ্টারে থাকবে না। এটা একটা সুন্দরভাবে কি গোছানো জিনিস আছে, যেটা আগের আইনে ছিল না। ওকে, তাহলে আমরা আমার তো যদি ছোট কোশ্চেন ছিল স্যার। একটু কোশ্চেন পরে জি স্যার। আপনার সব কোশ্চেন আনসার নিব, বলছি না আমার আগে বলে দৌড়াতে হবে না, আমি আপনাকে সময় দিব, জি স্যার। তখন আপনি কোশ্চেন করবেন, ঠিক আছে? জি স্যার। তো এই নতুন যে ভ্যাট আইনটা, অ্যাক্ট 2012 আর রুলস হচ্ছে 2016, রাইট? এইটার মধ্যে টোটাল চ্যাপ্টার কয়টা আছে? একটু আগে বললাম 18টা 18টা চ্যাপ্টার আছে। ওকে, এখন আপনার মাথায় হয়তো কোনো কোশ্চেন থাকতে পারে, আপনি হয়তো ভ্যাট ল সম্পর্কে তেমন কোনো কিছু জানেন না। আপনার মাথায় কোশ্চেন আসলে, আচ্ছা এই ভ্যাটের রেজিস্ট্রেশন সম্পর্কে কোথায় জানতে পারবো, কোন সেকশনে বা কোন রুলসে পাবো? আপনার মাথায় কোশ্চেন আসতেই পারে, রাইট? জি তখন স্যার। আপনি কি করবেন, এই যে 18টা যে চ্যাপ্টার আছে, এই 18টা চ্যাপ্টারের মধ্যে আপনি একটু গো থ্রু করলে এর মধ্যে আপনি আনসার পেয়ে যাবেন। দেখেন তো এখানে কি কোথাও ভ্যাটের রেজিস্ট্রেশন সম্পর্কে বলা আছে? জি স্যার, 2 নম্বরে স্যার স্যার। এটার জন্য কি আলাদা বই কিনতে হবে স্যার? আমি বলবো বাবা, একটু ওয়েট করেন, অস্থির হবেন না। হ্যাঁ, ওই যে বললাম আপনাদের যে উদ্দেশ্যে ক্লাস, এইটার প্রতি মনোযোগ না দিয়ে আপনার মাথায় কোনো একটা কোশ্চেন আছে, আপনি সেটা নিয়ে গুড়গুড় করেন, যার কারণে আপনার ক্লাসের মধ্যে পড়াশোনাটা কমপ্লিট হয় না। তাহলে আমরা দেখলাম যে এখানে ভ্যাট রেজিস্ট্রেশন সম্পর্কে বলা আছে, এটা কোন চ্যাপ্টার আছে স্যার? 2 নম্বর স্যার। চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2। তাহলে সেকশন 4 থেকে 14 এই কয়টা সেকশনের মধ্যে আমি ভ্যাট রেজিস্ট্রেশন, টার্নওভার অ্যানালিসমেন্ট সম্পর্কে জানতে পারবো, রাইট?
আবার রুলস এর ক্ষেত্রে দেখেন এই যে এখানে বলছে 3 থেকে 15 নাম্বার রুলস এর মধ্যে আমরা চ্যাপ্টার 2 এর মধ্যে পাবো। আচ্ছা এখন যদি আপনার মাথায় কোশ্চেন আসে যে এই ভ্যাটের যে যদি ঠিকমতো আমি নিয়ম কানুন না মানি, যদি কোনো পানিশমেন্ট হয় বা পেনাল্টি হয়, এগুলো কোথায় পাবো, রাইট? এখানে দেখেন তো কোথাও কি পেনাল্টি বা পানিশমেন্ট সম্পর্কে এই পেজে আছে? না, এই পেজে নেই, এই পেজে না, এখানে আছে দেখেন তো, এই পেজে আছে? না এই পেজে নেই, এই পেজে না, এখানে আছে দেখেন তো, আছে? না স্যার না স্যার নেই, নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে পরের পেজে দেখতে হবে নাকি? জি স্যার। আসেন পরের পেজে দেখি, এখানে দেখেন তো কোথাও আছে কিনা। না স্যার নাই। এখানে দেখেন তো স্যার আছে স্যার 16 16 ওকে। সিরিয়াল নাম্বার 16 স্যার। তাহলে আমাদের মাথায় যদি কোনো কোশ্চেন আসে যে এটা আনসারটা আমি কোথায় পাবো, তাহলে প্রথমে আমরা কি করবো? এই যে 18টা চ্যাপ্টার দেখালাম, এই 18টা চ্যাপ্টারের মধ্যে যদি আমি মুভ করি, দেখতে থাকি, তাহলে কোনো না কোনো চ্যাপ্টারের সাথে আমার কোশ্চেনের আনসারটা ওইটার সাথে রিলেটেড হবে, এর বাইরে যাবে না, রাইট? এখন যদি আপনার মানে কোশ্চেন আসে যে আমি ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস কিভাবে মেইনটেইন করব, ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতে হবে, দেখেন তো কোথায় আছে, এখানে আছে? পাঁচ পেজে আছে এখানে? এই পেজে, এই পেজে একটা জায়গায় আছে, সেটা হলো নাম্বার 6, কোথায় আছে? আই স্যার 6 এ আছে স্যার। ট্যাক্স Okay. ইনভয়েস এন্ড আদার ডকুমেন্টস। ওকে, এখন সামনে গিয়ে দেখি আরো অন্য কোথাও আছে কিনা, রাইট? এখানে দেখেন তো কোথাও আছে কিনা, স্যার 9 স্যার 9 নাম্বার সাবমিশন অফ রিটার্ন কারেকশন আর কোথাও আছে কিনা? স্যার এই যে form, 15। তাহলে আমাদের বুকস অফ অ্যাকাউন্টস রিলেটেড হচ্ছে দুইটা পার্ট, 6 এবং 15, 6 এবং 15 15, ওকে। এখন যদি আপনার মনে হয় যে না, আমি আমাকে যে পানিশমেন্টটা দিয়েছে বা যে এটা বা আমার উপর যে ক্লেমটা করেছে এটাতে আমি সন্তুষ্ট না, আমি এটার জন্য আপিল করবো, ট্রাইব্যুনাল করবো, রাইট? আইনগত রেমেডি নিব, সেটা দেখেন তো এখানে কোথাও আছে কিনা, এই পেজে আছে? না স্যার এই পেজে তো 13 হয় নাই। এই না পেজে? স্যার এই যে স্যার 17 17 স্যার স্যার 17। 17, অ্যাপিল এন্ড ডিভিশন ওকে 17, রাইট? ইয়েস স্যার। এখন আপনাদেরকে যেটা করতে হবে যে এই 18টা চ্যাপ্টারে জাস্ট হেডিংটা একটু গো থ্রু করলে কোথায় কি আছে এইটুকু নলেজে থাকলে আপনার মাথায় কোনো কোশ্চেন আসলে আপনি তখন কিন্তু হিট করে যে হ্যাঁ ওই 18 চ্যাপ্টারে অমুক চ্যাপ্টারে আমি এই নামটা দেখেছিলাম, রাইট? তখন আপনি সেখানে গেলে ওই চ্যাপ্টার দেখা গেল যে আপনি হয়তো চ্যাপ্টার কোথায় গেলাম, একটু আপিলে গেলাম না, এখানে আসলাম চ্যাপ্টার 17 এ পেলাম। 17 এ গিয়ে এখানে কয়টা সেকশন আছে? চারটা। 4টা। এই 4টার মধ্যেই আপনার প্রয়োজনীয় যে সেকশনটা সেটা আপনি পেয়ে যাবেন, ক্লিয়ার? চারটা স্যার, পাঁচটা স্যার। যাই হোক, এটা নাম্বার কোনো ইস্যুস নাই, এখানে আমরা যোগ বিয়োগ করার জন্য বসি না, আমরা জাস্ট আইডিয়াটা শেয়ার করছি, ঠিক আছে? এরপর যদি হয় যে না আমি ভ্যাটের রিটার্ন কিভাবে দিতে হবে বা রিটার্ন সম্পর্কে কোথায় বলা আছে বলুন তো, আছে কোথাও? স্যার 9 আছে। চ্যাপ্টার 9। তো ভ্যাট ডিপার্টমেন্ট কি আমাকে যদি কোনো সময় অডিট করতে চায়, অডিট রিলেটেড কোনো এরিয়া এখানে বলা আছে? 13 স্যার ইয়া আছে স্যার, 13 স্যার। অর্ডিনারি ইনভেস্টিগেশন এই জাস্ট এই 18টা চ্যাপ্টারে কি কি বলা আছে এই জিনিসগুলো আপনারা একটু রিডিং করবেন, তাহলে আপনার মাথায় শব্দগুলো ঢুকবে। দেন কোনো কোশ্চেন আপনার মাথায় আসলে আপনি ওই 18টা চ্যাপ্টারের সাথেই রিলেট করবেন, করলে কোনো না কোনো চ্যাপ্টারের সাথে আপনার কোশ্চেনটা ম্যাচ করে যাবে। কথা বুঝতে পেরেছেন স্যার? জি স্যার এখন এইটুকের মধ্যে কার কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন, এইটুকের মধ্যে, এর বাইরে কোনো কিছু না। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি জি বলেন। স্যার আমি মাত্র এসেছি তো আমি হয়তো আগেটা হতে পারি মানে এখানে যে চ্যাপ্টারগুলো বেস এগুলো কি আমাদের যে আইসিটি থেকে যে বই দেওয়া হবে ওই চ্যাপ্টারগুলো বেস আমরা আপনার সাথে এখন কথা বলবো না, কারণ যিনি টাইমলি জয়েন করেন না ওনার জন্য আমরা সময় নষ্ট করবো না, আপনি আপনার টিমে যারা অন্যরা ক্লাস করে তাদের থেকে বুঝে নেবেন, ঠিক আছে স্যার? জি স্যার ওকে জি ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের জানার বিষয় কিছু বেসিক জিনিস আছে, যে জিনিসগুলো জানা দরকার আমাদের ভ্যাটের লটা বোঝার জন্য, ভ্যাটের লটা বোঝার জন্য। এই ভ্যাটটা যখন ইম্পোজ হয়, বলেন তো আপনি একটা গুডস কিনেছেন, আপনার কাছে আছে, আপনি এটা আর কারো কাছে হ্যান্ড ওভার করছেন না, কারো কাছে ট্রান্সফার করছেন না, তাহলে এটা কি যতক্ষণ পর্যন্ত না অন্য আরেকজনের কাছে ট্রান্সফার করছেন বা সেল করছেন ততক্ষণ পর্যন্ত এর উপর ভ্যাটটা হবে স্যার? না স্যার হবে না। তাহলে বেসিক জিনিস কি, যখন কোনো গুডস বা সার্ভিস অথবা ইমুভেবল প্রপার্টি, সেটা আমরা পরে বলবো, কোনো কিছু আমরা যদি কি করি, ভ্যাটেবল গুডস বা সার্ভিস আমরা কি করি, সেল করি অথবা ট্রান্সফার করি, রাইট? সাপ্লাই করি, সাপ্লাই অথবা ট্রান্সফার করি। এই যখনই ট্রান্সফার বা সাপ্লাই করবো তখনই সেটা কি হবে, সেটার উপর ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে, তখন সেটার উপর কি হবে, ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে। এখন ভ্যাটটা কিসের উপর হয়? কোনটা এডিশনের উপর। কিসের উপর হয়? ভ্যালু এডিশনের উপর হয়। ভ্যালুয়েশন উপর স্যার ভ্যালুয়েশন উপর। এটার দেখেন ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্স, এখানে তার নামের মধ্যেই আনসারটা আছে, ভ্যালু এডেড ট্যাক্স। কিসের উপর ট্যাক্স? ভ্যালু এডিশনের উপর ট্যাক্স, রাইট? কিসের উপর ট্যাক্স? ভ্যালু এডিশনের উপর ভ্যালু এডিশনের উপর, মূল্য সংযোজনের উপর ট্যাক্স, রাইট? ভ্যালু এডিশনের উপর ট্যাক্স, সেটাকে বলে ভ্যালু এডেড ট্যাক্স, ওকে। এখন আপনি যখন একটা গুডস কিনেছেন, আপনি যখন কিনেছেন তাহলে এটা আপনি যদি 200 টাকা দিয়ে কিনেন তাহলে আপনার ভ্যালু এডিশন কত হলো স্যার?
ওই প্রোডাক্টটা যে কিনলেন ওখানে তাহলে ভ্যালু কত অ্যাড হলো? 200 টাকায় স্যার। 200 টাকা অ্যাড হলো। এখন আপনি যখন এটার উপর আরো কিছু কাজকর্ম করে আপনার প্রফিট অ্যাড করে দেন এটা 300 টাকা বিক্রি করবেন, তাহলে আপনি আরো কত টাকা ভ্যালু এডিশন করলেন? 100 টাকা স্যার। 100 টাকা 100 টাকা। তাহলে সেল করার সময় ওই যে আপনি 100 টাকা নতুন করে ভ্যালু অ্যাড করলেন, এটার উপর কি দিতে হবে? বুঝতে পেরেছি? জি স্যার যেমন এক্সাম্পল যদি এরকম হয়, আপনি 200 টাকা দিয়ে এই গুডসটা কিনেছেন ভ্যাট ছাড়া, মূল টাকাটা হচ্ছে তো 200, তার উপর 15% ভ্যাট হলে কত টাকা কিনেছেন স্যার ভ্যাট সহ? 200 টাকার উপর 15% ভ্যাট হলে 230 টাকা 230 টাকা। ওকে, তো ভ্যাটের ভাষায় ওই যে 30 টাকা ভ্যাট দিয়েছেন সেটাকে ভ্যালু এডিশনে কনসিডার করা হয় না, মূল টাকাটাকে কনসিডার করা হয়। ওকে, তাহলে তো ভ্যাটের উপর আবার ভ্যাট হবে, ট্যাক্সের উপর কি ট্যাক্স হবে? না স্যার। না। সেজন্য এই 200 টাকা আমি কিনলাম, সাথে 30 টাকা ভ্যাট দিলাম, রাইট? তাহলে কিনার সময় 30 টাকা ভ্যাট দিয়ে আসছি, রাইট? তাহলে পরবর্তীতে যখন আমি এটা আরো 100 টাকা এটার পিছনে আর মনে হয় 60 টাকা খরচ করলাম, 40 টাকা প্রফিট অ্যাড করে 300 টাকা বিক্রি করলাম 300 টাকার উপর, এখন 15% ভ্যাট হলে কত হবে স্যার? 345 টাকা ভ্যাট হবে 45 টাকা। ভ্যাট হবে কত? 45 টাকা 45 টাকা। তাহলে আমি কিনার সময় কত টাকা ভ্যাট দিয়ে আসছিলাম? 30 টাকা 30 টাকা। এই 45 থেকে আমি যদি 30 বাদ দিই তাহলে থাকবে কত? 15 টাকা 15 টাকা তাহলে আমাকে নতুন করে আর কত টাকা ভ্যাট দিতে হবে? 15 টাকা 15 টাকা। বুঝতে পারছি কিনা? জি স্যার আচ্ছা, এটা যদি অন্যভাবে চিন্তা করি, আমি কিনেছিলাম 200 টাকায়, বিক্রি করেছি 300, তাহলে নতুন করে কত ভ্যালুয়েশন করছিলাম? 100 টাকা। 100 টাকা। তো আমরা তো বলেছিলাম যে ভ্যালুয়েশনের উপর ভ্যাট হবে, তাহলে 100 টাকার উপর 15% ভ্যাট হলে কত হয়? 15 টাকা। 15 টাকা তার মানে আলটিমেট রেজাল্ট কি? ওই 45 থেকে 30 বাদ দিয়ে যে 15 পাইলাম, এটা জি, এভাবে স্যার। সরাসরি 15 করতে রাইট? জি স্যার এই এক্সাম্পল দিয়ে বোঝানোর মানে হচ্ছে ভ্যাটটা অলওয়েজ ভ্যালু এডিশনের উপর হবে। কিসের উপর হবে? ভ্যালুয়েশন ভ্যালু এডিশনের উপর। এই যে ভ্যালু এডিশনের উপর হবে, এবং কখন হবে এটা? যখন আমরা সাপ্লাই করব। আমি ভ্যালু এডিশন করেছি, মানে আমি 60 টাকা পিছনে খরচ করেছি, কিন্তু আমি আর বিক্রি করি নাই। তাহলে আমি যতক্ষণ বিক্রি না করছি ততক্ষণ পর্যন্ত কি আরেকজনের উপর ভ্যাটটা অ্যাপ্লিকেবল হচ্ছে? তাহলে আমি যতক্ষণ পর্যন্ত কোনো গুডস, তাহলে গুডস যতবার আমি সাপ্লাই দিব ট্রান্সফার হবে, একজনের কাছ থেকে আরেকজনের হাতে ট্রান্সফার হবে, ততবার যতবারই হাত বদল হবে ততবারই ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। তাহলে গুডস বা সার্ভিস সাপ্লাই এবং ট্রান্সফার হইলেই তখন কি অ্যাপ্লিকেবল হবে? ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করে আপনার গোডাউনে রেখে দিয়েছেন, আপনি সেল করেন নাই, তাহলে কি ভ্যাট অ্যাপ্লিকেবল হবে? গোডাউন থাকলেও ভ্যাট দিতে হবে নাকি না, রিলিজ করার সময় ভ্যাট দিতে হবে? না সেল করলে প্যাট দিতে হবে সেল এবং ট্রান্সফার করলে সাপ্লাই অথবা ট্রান্সফার হলে কি হতে হবে? ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পেরেছি? জি এই স্যার যে যত সাপ্লাই বা ট্রান্সফার বলছি, এইটাকে ভ্যাট আইনে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। কয়টা ক্যাটাগরিতে? 3টা ক্যাটাগরিতে। যেমন মনে করেন আপনি যদি এমন হয় যে আপনার একটা সিমেন্ট কোম্পানি আছে, সিমেন্ট তৈরি করেন, কি করেন? সিমেন্ট তৈরি করেন। তাহলে আমি সিমেন্টের র মেটেরিয়াল কি বাংলাদেশে পাওয়া যায়? না স্যার পাওয়া যায় না। তাহলে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সে আপনি ধরলেন যে এটা থাইল্যান্ড থেকে আপনি ইম্পোর্ট করলেন, ওকে? তো থাইল্যান্ড থেকে যখন ইম্পোর্ট করলেন, সেই গুডসটা বাংলাদেশে আসবে জাহাজে করে, চিটাং পোর্টে আসবে, চিটাং পোর্ট থেকে আপনি আবার আপনার ফ্যাক্টরিতে মালটা নিয়ে যাবেন, রাইট? জি স্যার চিটাং পোর্টে যখন আসলো, বাংলাদেশে ঢুকলো, তাহলে চিটাং পোর্ট অথরিটি তখন কি করবে? ওই ইম্পোর্ট যে করলেন গুডস, সেটার উপর তারা যত ধরনের ডিউটি আছে, ট্যাক্স আছে, ভ্যাট আছে, সব কালেক্ট করবে না? জি স্যার কালেক্ট করবে। তাহলে এটা একটা স্টেজ। তাহলে কখন কালেক্ট করছে সে? আমদানি পর্যায়ে কালেক্ট করছে। কোথায় করছে? ইম্পোর্ট স্টেজে কালেক্ট করছে। তাহলে আমি যে বলছিলাম যে সাপ্লাই এবং ট্রান্সফারকে ভ্যাট আইনে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। কয়টা ক্যাটাগরিতে? 3 টাকা প্রথম ক্যাটাগরি হচ্ছে ইম্পোর্ট স্টেজ, আমদানি পর্যায়। কি? আমদানি পর্যায়ে। এই যে দেখেন 3টা স্টেজ, স্টেজেস অফ ভ্যাট ইম্পোর্ট ইম্পোজিশন। স্টেজ ভ্যাট ইম্পোজ হওয়ার 3টা স্টেজ। কয়টা স্টেজ? ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, আর একটা হচ্ছে কি ট্রেডিং সাপ্লাই। অথবা এটা সাপ্লাই আমরা পুরোটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব, তাহলে এগুলো মনে রাখা লাগবে না, সহজে মনে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে ইম্পোর্ট স্টেজে বুঝলাম যে আমি যখন থাইল্যান্ড থেকে এটা র মেটেরিয়ালস কিনে চিটাং পোর্টে আনলাম, চিটাং পোর্ট তখন কি করলো? আমার কাছ থেকে আমার এই গুডস এর টোটাল অ্যাসেসমেন্ট করবে, করার পর তাকে একটা ডিউটি পেমেন্ট করতে হবে, করার পর সে আমার মালটাকে কি করবে? রিলিজ করবে, দেন আমি আমার ফ্যাক্টরিতে মালটা আনতে পারবো, রাইট? জি স্যার তাহলে এই ক্ষেত্রে ভ্যাটটা কখন কালেক্ট হচ্ছে? ভ্যাটটা ইম্পোর্ট কখন- স্টেজে ইম্পোর্ট স্টেজে তাহলে ইম্পোর্ট স্টেজ বা আমদানি পর্যায়ে, এটা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার ওকে, এই র মেটেরিয়ালসটা হয়তো ঢাকাতে আমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে আমি র মেটেরিয়ালসটা নিয়ে আসবো। আনার পর এই র মেটেরিয়ালসটা ব্যবহার করে আমার ফ্যাক্টরিতে আমি কি করব? প্রোডাকশন করব কি? সিমেন্ট, রাইট? এবং সিমেন্ট একটা সিমেন্ট কি হয়? 50 কেজির বস্তায় হয়। কয় কেজি বস্তায়? 50 কেজি 50 কেজি বস্তায়। তাহলে এই 50 কেজির বস্তায় সিমেন্ট, এটা হচ্ছে আমার ফিনিশ গুড, রাইট? এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা আমার গুডস, রাইট? এটা আমি বিক্রি করবো, তাই তো? ইয়েস স্যার এই র মেটেরিয়াল দিয়ে আমি সিমেন্ট তৈরি করলাম, 50 কেজির ব্যাগে সিমেন্ট তৈরি করলাম। তাহলে আমি তৈরি করে 10 লাখ ব্যাগ সিমেন্ট তৈরি করেছি, আমার ফ্যাক্টরিতে আছে। তাহলে কি এটার উপর কি এখন ভ্যাট অ্যাপ্লিকেবল হবে? না। কখন হবে? এই ফ্যাক্টরিতে যে আমি প্রোডাকশন করে রাখলাম, সেখান থেকে মনে করেন আমি একজন ডিলারের কাছে 50,000 ব্যাগ সাপ্লাই দিলাম। তাহলে আমার ফ্যাক্টরি থেকে যখন 50,000 ব্যাগ বের হচ্ছে, ঠিক ওই সময় আমাকে ভ্যাটটা দিতে হবে। ওই সময় আমার কি? দেখেন, আমার ফ্যাক্টরি থেকে আমি যতক্ষণ ইম্পোর্ট করে র মেটেরিয়াল নিয়ে আসলাম, ইম্পোর্ট স্টেজে ভ্যাট দিয়ে আসলাম। ফ্যাক্টরিতে এটাকে র মেটেরিয়ালস গুলো ব্যবহার করে আমি কি করলাম? ফিনিশ গুডস বানাইলাম স্যার ফিনিশ গুড বানাইলাম। ফিনিশ গুড বানাইলে সেটা আমার ফিনিশ গুডটা আমার ফ্যাক্টরিতে আছে। এই ফ্যাক্টরি থেকে ফিনিশ গুডটা যখন আমি সাপ্লাই দিব, ওই ফ্যাক্টরি থেকে সাপ্লাই দেওয়ার মুহূর্তটাকে বলছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। সেটাকে কি বলছে? ম্যানুফ্যাকচারিং স্টেজ মানে এই স্টেজে এখন ভ্যাটটা হবে। যে ফ্যাক্টরি গেট থেকে যখন সিমেন্টটা বের হবে, তখনই ভ্যাটটা দেওয়া লাগবে, ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে, রাইট? জি স্যার তাহলে আপনি আপনার ডিলার কাছে যখন সাপ্লাই দিচ্ছেন ফ্যাক্টরি থেকে, তখন এই যে ওই সময় যে ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে, সেটাকে কোন স্টেজে ভ্যাট বলবো? সাপ্লাই স্টেজ ম্যানুফ্যাকচারিং স্টেজ, সাপ্লাই স্টেজ। ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরি থেকে বের যখন হবে, সেটাকে বলে ম্যানুফ্যাকচারিং স্টেজ। ইম্পোর্ট স্টেজ থেকে বের হয়ে যখন আমার কাছে আসবে, তখন এটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ, রাইট? জি স্যার। ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থেকে যখন বের হবে, তখন হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। বুঝতে পারছি কিনা? জি স্যার। তো এইটা নিয়ে যখন ডিলার তার মনে করেন ডিলারের হয়তো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে হয়তো আপনার নারায়ণগঞ্জে, সে তার নারায়ণগঞ্জে
মালটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সে ডিলার কি করবে, সে তখন যারা হোলসেলার তাদের কাছে বিক্রি করতে পারে, যারা রিটেলার তাদের কাছে বিক্রি করতে পারে, সরাসরি কাস্টমারও তার কাছে কিনতে পারে, রাইট? জি স্যার তাহলে এই যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে যখন ডিলার কাছে গেল, এবার ডিলার যখন অন্য ডিলারের কাছে অন্য আপনার কি বলে ডিলার অন্য যে আউটলেট স্যার বিক্রি করে আউটলেট যারা অথবা আউটলেটে বিক্রি খুচরা বিক্রেতা অথবা যে কোনো কাস্টমার কাছে বিক্রি করে, যার কাছে বিক্রি করি না কেন, তখন সেটাকে আমরা বলবো ট্রেডিং বা সাপ্লাই স্টেজ। কথা বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার জি স্যার ইম্পোর্ট স্টেজে কাস্টমসে যেটা যে যখন আমরা ভ্যাটা দিয়ে আসতাম সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ, রাইট? ফ্যাক্টরি স্যার। থেকে প্রোডাক্টটা যখন বের হচ্ছে তখন হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। আর এর পরবর্তীতে যতবার এটা হাত বদল হবে ততবারই সেটাকে বলবো কি ট্রেডিং অথবা সাপ্লাই Supply স্টেজ। সাপ্লাই স্টেজ কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার আউটলেট যে কাস্টমার কনজিউমার কাছে দিয়ে স্যার ভ্যালুয়েশনের উপরে যে ব্যাকটা হয় ম্যানুফ্যাকচারিং এ তো স্যার যে ভ্যালুয়েশন হয়েছে মিস্টার ট্রেডাররা যে এটা ইয়ে করতেছে তখন মিস্টার আব্দুল্লাহ, জি। আপনি আগামী আধা ঘন্টার কথা বলবেন না, ওকে? এটা আপনার জন্য জি, ওই ধৈর্য ধারণ করার জন্য, আপনি শেখার জন্য, ওকে? আপনাকে আমি যদি 3টা লাইন পড়াই, আপনার কোশ্চেনের থাকতে হবে এই 3টা লাইনের মধ্যে। কথা বুঝতে পেরেছি? জি স্যার এরপর এটাকে নিতে নিতে আপনাকে কোথায় নিয়ে পৌঁছাইতে হবে, পিএইচডি করাতে হবে, সেটা তো আমি জানি, নাকি? জি স্যার তো আপনি যদি আপনার মাথায় কোনো কিছু থাকলে সেটা আপনি বারবার নক করেন, এটা অন্যদের জন্য ক্ষতিকর। আমি যেই পেজটা পড়াবো এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে সেটা কোশ্চেন করবেন, ক্লিয়ার? জি স্যার আপনি আধা ঘন্টা একটু মিউট থাকেন, ওকে? আমরা পড়াশোনা করার পর আমাদের এমন কোনো জায়গা থাকবে না যেটা আমরা বুঝবো না। তো আমরা কি যে টপিক যে পেজে আছে 2 মিনিট সেখানে থাকবো না তার আগে বেশি দৌড়াদৌড়ি করবো স্যার? ওই পেজে থাকবো স্যার সবাইকে কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার জি স্যার ওকে, তাহলে এই 3টা স্টেজ, ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডিং অথবা সাপ্লাই স্টেজ, এই 3টা স্টেজ কি সবাই বুঝতে পেরেছি? বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি স্যার স্যার একটা প্রশ্ন আসছিল আমার স্যার একটু পরে স্যার এই যে এই যে- ট্রেডার ডিলার এজেন্ট তারা তো স্যার এই আউটলেটে বিক্রি করে, আউটলেট তো কনজিউমারদের কাছে বিক্রি করে, এই মাঝখানে যে একটা স্টেজ আছে স্যার এরা কোনো এখানে এই মিস্টার stage- মাহফুজ, আপনি ওয়েট করেন, আপনাকে আমি যেটুকু বলছি একটু বুঝছেন কিনা? আমি বলছি না সব জি, আনসার ওটা পেয়ে বুঝছি যাবেন। স্যার, ওটা বুঝছি জি, স্যার। এর বাইরে কোনো কথা আমরা নিব না, বলবো না, ওকে স্যার? আপাতত ওকে স্যার জি, ধন্যবাদ। তো এই 3টা স্টেজ আমি তাহলে আপনি বলেন স্যার এই 3টা স্টেজ 3টার নাম পড়তে কি সমস্যা, বুঝতে কি সমস্যা? 2 মিনিটে শেষ। আপনি কেন এখানে 7 মিনিট সময় নষ্ট করলেন, 10 মিনিট সময় নষ্ট করলেন? বললাম এই কারণে এই ভ্যাট আইনের যত জায়গায় যাব বারবার এই শব্দগুলো আসবে। আর এই জায়গায় যদি আমি ক্লিয়ার না বুঝি, এটা ওইখানে ততবারই ভুল করো, ততবারই বেসিক ঠিক থাকবে না, নড়বড় হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার জি স্যার তো যারা এখানে এই 3টা টপিক ক্লিয়ার বুঝে নেবেন তার জন্য পরবর্তীতে বুঝা সহজ। আর যে এটার সাথে অন্য কিছু নিয়ে কোশ্চেন মাথায় গুরগুর করবেন তার লাইফে দুর্গতি আছে, ঠিক আছে? তো ভ্যাট আইনে আমরা দেখেছিলাম যে এখানে একটা অ্যাক্ট থাকে, রুলস থাকে, দেন একটা জায়গায় ছোট করে দেখেছিলাম যে এসআরও থাকে, আরও থাকে, তাই না? এসআরও গুলো থাকে, এসও থাকে, জিও থাকে, সেটা আমরা সামনে যাবো। এখন হচ্ছে বলছে যে ভ্যাট আইনের একটা শিডিউল, ভ্যাট যে কোনো আইনেই শিডিউল থাকে, তফসিল থাকে, কি থাকে? শিডিউলস ভিডিও শিডিউল থাকে। তো ভ্যাট আইনে এরকম 3টা শিডিউল আছে। কয়টা শিডিউল আছে? তিনটা 3টা শিডিউল। আমাদের জানতে হবে যে কোন শিডিউলে কি থাকে, কোন শিডিউলে কি থাকে, কি পাওয়া যায়, কোন শিডিউলের আন্ডারে কি জিনিস আছে। এই দেখেন ফার্স্ট শিডিউলের মধ্যে আমরা বলছি যে বড় করে এক্সাম্পশন বলছি, কি বলছি? এক্সাম্পশন, তার মানে গুডস এন্ড সার্ভিস এক্সাম্পশনস ফর অল স্টেজ। এখন বলতে বলেন তো অল স্টেজ বলতে কি বুঝাইছি? ইম্পোর্ট ম্যানুফ্যাকচারিং রাইট, এই অল স্টেজ বলতে বুঝাইছি যে একটু আগে যে আমরা 3টা স্টেজ পড়েছি সেই 3টা স্টেজ, ক্লিয়ার? তার মানে হচ্ছে ফার্স্ট শিডিউল এটা হচ্ছে ওই সব গুডস অর সার্ভিসের লিস্ট থাকবে যাদের ক্ষেত্রে এই 3টা স্টেজে কখনোই ভ্যাট হবে না। ভ্যাট এক্সেম্পটেড, কি ভ্যাট এক্সেম্পটেড। Exempted। তাহলে ভ্যাট থেকে এক্সেম্পশন দেওয়া আছে এমন গুডস আর সার্ভিসের লিস্টটা আমরা কোথায় পাবো? ফার্স্ট শিডিউল ফার্স্ট শিডিউলে পাবো। তাহলে ফার্স্ট শিডিউলে কি পাওয়া যাবে? যেই সব গুডস বা সার্ভিসের উপর ভ্যাট এক্সেম্পশন দেওয়া আছে বা ভ্যাট হবে না, ভ্যাট অব্যাহতি দেওয়া আছে এমন গুডস অর সার্ভিসের লিস্ট কোথায় পাবো? ফার্স্ট শিডিউল ফার্স্ট শিডিউলে। আর ফার্স্ট শিডিউলে যদি এইসব কোনো গুডস বা সার্ভিসের নাম পাওয়া যায়, বুঝতে হবে যে তাদের ক্ষেত্রে কোনো স্টেজে কি হবে না, ভ্যাট হবে না ক্লিয়ার? মানে কখনোই ভ্যাট হবে না। তাহলে ফার্স্ট শিডিউলে আমরা কি পাবো? এক্সাম্পশন ফর এক্সেম্পটেড গুডস অর সার্ভিসের লিস্ট পাবো, রাইট? এক্সেম্পটেড গুডস অর সার্ভিসের লিস্ট পাবো, এবং এই লিস্টের মধ্যে যারা থাকবে তাদের ক্ষেত্রে কি হবে? তার মানে কোনো স্টেজে ভ্যাট হবে না, রাইট? সকল স্টেজে এক্সাম্পশন, ক্লিয়ার? জি স্যার ওকে। সেকেন্ড শিডিউল কি? এটা একদম সহজ। সেকেন্ড শিডিউল হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি সম্পর্কে বলা থাকবে। কি সম্পর্কে? সাপ্লিমেন্টারি ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে যে গভর্নমেন্ট এক ধরনের ডিউটি ইম্পোজ করে কোন যেসব গুডস বা সার্ভিস গুলা আপনার একটু বেশি কি বলবো অভিজাত লাক্সারিয়াস গুডস, সেগুলোর উপর গভর্নমেন্ট এডিশনাল ডিউটি ইম্পোজ করে, সেটার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, সম্পূরক শুল্ক। বাংলা কি বলে? সম্পূরক শুল্ক সম্পূরক শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটি। তাহলে এই আমাদের প্রতিষ্ঠান যে গুডস বা সার্ভিস সেল করে বা সাপ্লাই করে সেটার উপর কোনো সাপ্লিমেন্টারি ডিউটি হবে কি না, অ্যাপ্লিকেবল হবে কিনা, ওটার উপর এসডি আছে কিনা, সেটা জানতে পারবো কোথা থেকে? সেকেন্ড শিডিউল থেকে। সেকেন্ড শিডিউল থেকে। তাহলে সেকেন্ড শিডিউলে কি থাকে? যেসব গুডস বা সার্ভিসের উপর এসডি হবে সেগুলো লিস্ট কোথায় পাবো? সেকেন্ড শিডিউলে সেকেন্ড শিডিউলে। তাহলে ফার্স্ট শিডিউলে কি পাবো, সেকেন্ড শিডিউলে কি পাবো, এই দুইটা জিনিস বুঝতে পেরেছি স্যার? জি স্যার আর থার্ড শিডিউল হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিডিউল, ঠিক আছে? সেইখানে এই এক্সাম্পটেড আর জিরো রেটেড বাদ দিয়ে অন্যান্য যত রেট আর 15% বাদ দিয়ে যত রেট, যেমন
5%, 7.5%, 10%, রিডিউস রেট যেগুলো 15, 0 এবং 15 এর মাঝখানে যত ধরনের রেট আছে সবগুলো আমরা কোথায় পাবো? Sir, থার্ড শিডিউলে পাবো। তাহলে ফার্স্ট শিডিউলে পাবো হচ্ছে ভ্যাট এক্সাম্পটেড গুডস অর সার্ভিসের লিস্ট, সেকেন্ড শিডিউলে পাবো এসডি অ্যাপ্লিকেবল হবে এমন গুডস অর সার্ভিসের লিস্ট, রাইট? আর থার্ড শিডিউল হচ্ছে 0 এবং 15% বাদ দিয়ে অন্য যত রেট আছে ভ্যাটের সবগুলো কোথায় পাবো? শিডিউলে থার্ড শিডিউলে পাবো। তাহলে এই থার্ড শিডিউলটা হচ্ছে আমাদের জীবনে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন জব করবেন তখন দেখবেন যে এই সাপ্লায়ার আপনাকে বিল করবে, আপনি কাস্টমারকে বিল করবেন, তখন কত টাকা কত পার্সেন্ট ভ্যাট অ্যাপ্লিকেবল হবে কি না হবে। তাহলে যতগুলা এই 0 আর 15% বাদ দিয়ে যত রেট আছে সবগুলো কোথায় পাবো? থার্ড শিডিউলে পাবো। তাহলে আমরা যদি এটাকে সামারি করি, ভ্যাট আইনে কয়টা শিডিউল আছে? 3টা শিডিউল। 3টা শিডিউল। তাহলে ফার্স্ট শিডিউলে কি থাকে? Exempted for all states. exempted list of goods. আচ্ছা, শিডিউল 2 তে কি থাকে? Supplementary duty. আচ্ছা, থার্ড শিডিউলে কি থাকে? Sir, 50 to 0% বাদে বাকি পার্সেন্টেজ গুলো। 0% বাদে। ওকে, এখন ফার্স্ট শিডিউলের ডিটেইলস পার্টে আসে। ফার্স্ট শিডিউলের আমরা জানি যে কি থাকবে? এক্সাম্পটেড গুডস ফর সার্ভিসের লিস্ট থাকবে এবং এই ফার্স্ট শিডিউলের মধ্যে দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? 2টা পার্ট, স্যার। দুইটা পার্ট। এটা মনে রাখা একদম সহজ। প্রথম পার্টে থাকবে গুডসের লিস্ট, সেকেন্ড পার্টে থাকবে কিসের লিস্ট? সার্ভিস। তাহলে এটা মুখস্থ করার বিষয় স্যার? সার্ভিস, তাহলে ফার্স্ট শিডিউলের ফার্স্ট পার্টে থাকবে গুডসের লিস্ট, সেকেন্ড পার্টে থাকবে কিসের লিস্ট? সার্ভিসের লিস্ট। ওকে, আমরা যদি এখানে একটু দেখলাম, তারপরে এটা ফার্স্ট শিডিউল আমরা একটু ডিটেইলস দেখব। সেকেন্ড শিডিউলে কি থাকবে বলছিলাম? স্যার, সাপ্লিমেন্টারি ডিউটি। গুডস ফর সার্ভিসের লিস্ট যেগুলোর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হবে, রাইট? তো এটার ক্ষেত্রে শিডিউলের মধ্যে এই সেকেন্ড শিডিউলে 3টা টেবিল থাকে। কয়টা টেবিল থাকে? 3টা টেবিল। প্রথম 2টা টেবিল হচ্ছে গুডসের লিস্ট, পরের 3 নম্বর টেবিল হচ্ছে কিসের লিস্ট? সার্ভিসের লিস্ট। এখন একটা জিনিস আপনাদের কাছে আমি কোশ্চেন করি, এই দেখেন তো টেবিল 1 আর 2 এটার মধ্যে আমরা যে স্টেজ শিখেছিলাম কোন স্টেজটা এখানে নাই? ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিংটা নাই। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে 3টা স্টেজের মধ্যে ম্যানুফ্যাকচারিং স্টেজটা এখানে নাই। তাহলে এখান থেকে কি শিখতে পারলাম? শিখতে পারলাম যে ম্যানুফ্যাকচারিং স্টেজে সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। কি শিখতে পারলাম? ম্যানুফ্যাকচারিং স্টেজে সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। ক্লিয়ার? তাহলে Clear, sir. কিছু কিছু গুডসের ক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে হয়, কিছু কিছু গুডসের ক্ষেত্রে সাপ্লাই স্টেজে হয়, কিন্তু ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো ধরনের গুডস বা সার্ভিসের উপর কি হয় না? সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। তো পরীক্ষা যদি আসে ট্রু এন্ড ফলস যে সাপ্লিমেন্টারি ডিউটি নিচে বা বলো যে নিচের কোন কোন স্টেজে সাপ্লিমেন্টারি ডিউটি হয়, আনসার আসলো এ তে ইম্পোর্ট স্টেজ, বি তে আসলো ম্যানুফ্যাকচারিং, সি তে আসলো সাপ্লাই স্টেজ, ডি তে আসলো এ এন্ড বি, আর ই তে বললো যে উপরে কোনোটাই না। তাহলে সঠিক আনসার কোনটা? ম্যানুফ্যাকচারিং স্টেজ। বা কোনটার ক্ষেত্রে হবে? তখন হবে এ এন্ড বি। কোন স্টেজে সাপ্লিমেন্টারি ডিউটি হবে? তাহলে হবে কি এ এন্ড বি। এখানে মুখস্থ করা বিষয়, এগুলো বুঝার বিষয়। ওকে, তাহলে 3টা স্টেজের মধ্যে আমরা যেটা বুঝলাম যে সাপ্লিমেন্টারি ডিউটি ম্যানুফ্যাকচারিং স্টেজে হয় না। মনে থাকবে স্যার? ওকে, এখন এই যে দেখেন এই গুডসের লিস্ট, এখানে গুডসের লিস্ট, আর এখানে সার্ভিসের ক্ষেত্রে কোন স্টেজে হয়? শুধুমাত্র সাপ্লাই স্টেজ। শুধুমাত্র সাপ্লাই। স্টেজ। তাহলে এটা শিখলাম যে সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র সাপ্লাই স্টেজে এসডি হয়, রাইট? আর গুডসের ক্ষেত্রে ইম্পোর্ট এবং সাপ্লাই স্টেজ এই দুটো স্টেজে হয়। ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো গুডস বা সার্ভিসের উপর শুধুমাত্র একটা স্টেজে এসডি হবে। কয়টা স্টেজে এসডি হবে? একটা স্টেজে। যদি কোনো গুডসের ক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে এসডি হয়, তাহলে পরবর্তীতে আর কখনো এটার উপর কি হবে না? এসডি হবে না। তাহলে আমাদেরকে তাহলে কয়টা জিনিস সামারি শিখলাম যে ম্যানুফ্যাকচারিং স্টেজে এসডি হয় না, রাইট? সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র সাপ্লাই স্টেজে হয়। দুইটা জিনিস শিখলাম। 3 নম্বর জিনিস শিখলাম কি? সেটা হচ্ছে যে কোনো গুডস বা সার্ভিসের উপর জীবনে একটা স্টেজে কি হবে? এসডি হবে। সেকেন্ড টাইম আর হবে না। ক্লিয়ার? অন্য কোনো স্টেজে হবে না। যে কোনো একটা স্টেজে হতে পারে, এর বেশি স্টেজে কখনো কি হবে না? এসডি হবে না। এটুকু বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আসলাম থার্ড শিডিউল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিডিউল। এই থার্ড শিডিউলে টোটাল 4টা টেবিল থাকে। কয়টা টেবিল থাকে? 4টা টেবিল। প্রত্যেকটা টেবিলে আবার দুইটা পার্ট। প্রথম পার্টে গুডস, সেকেন্ড পার্টে কি থাকে? সার্ভিস। এটা একটু সহজ ভাবে মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি। টেবিল 1 হচ্ছে 5%, টেবিল 2 হচ্ছে 7.5%, টেবিল 3 হচ্ছে 10%। তাহলে টেবিল 1 এ 5% রিলেটেড রেট গুলো থাকবে, এই গুডস ও সার্ভিস গুলো থাকবে। টেবিল 2 তে থাকবে কি? যেসব গুডস বা সার্ভিসের উপর 7.5% রেট সেগুলো থাকবে। টেবিল 3 তে থাকবে কি? 10% অ্যাপ্লিকেবল গুডস বা সার্ভিসের লিস্ট। আর টেবিল 4 এ থাকবে হচ্ছে স্পেসিফিক অ্যামাউন্ট, এগুলো কোনো পার্সেন্টেজ না, নির্দিষ্ট অ্যামাউন্ট, যেমন প্রতি কেজিতে 3 টাকা সুতা। এরপর আমরা যে রড কিনি, এখানে কি কেউ আছেন জীবনে কখনো রড কিনেছেন? টনের উপর হবে ওটা। হ্যাঁ, টনে কত? 1000 টাকা, 2000 টাকা। এটা তো পার্সেন্টেজ না, এটা টাকা, রাইট? স্পেসিফিক অ্যামাউন্ট। তাহলে দেখেন টেবিল 1 2 3 4, 1 এ হচ্ছে 5, 2 তে 7.5, 3 তে 10% আর 4 হচ্ছে নির্দিষ্ট অঙ্কের টাকা। এই 4টা টেবিলের নাম মনে রাখা কি কঠিন হবে? না স্যার। এই থার্ড শিডিউলের একদম লাস্টে গিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেগুলো একটু জানতে হবে। আমরা যে লোকালি কোনো দোকানদার থেকে যদি কোনো গুডস কিনি বা কেউ আমাদের কাছে বিক্রি করে, তারা আগে এটা 5% রেটে বিক্রি করতো। কত পার্সেন্ট ভ্যাট অ্যাপ্লাই করতো? 5%। এখন সেটা এবছর চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? এটা 7.5%। যারা মেডিসিন বিক্রি করেন, মেডিসিনের দোকানদার, তারা কত পার্সেন্ট ভ্যাট তাদের ক্ষেত্রে? 2.4%।
হ্যাঁ, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। হ্যাঁ, মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে ট্রেডিং স্টেজে, এই যে দেখেন এখানে লেখা আছে ট্রেডিং স্টেজ, কি লেখা আছে? ট্রেডিং স্টেজে মেডিসিনের জন্য হচ্ছে 2.4%। এছাড়া ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল, এলপিজি এগুলোর ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%। 2%। আর যারা ল্যান্ড ডেভেলপার আর হচ্ছে রিয়েল এস্টেট, ল্যান্ড ডেভেলপার আর রিয়েল এস্টেট এই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝি স্যার আমরা? না স্যার। যেমন বসুন্ধরা কি করে, বিশাল জায়গা কিনে, নদী নালা খাল বিল কিনে, কেনার পর এটাকে বালু ভরাট করার পর প্লট আকারে বিক্রি করে, রাইট? জি স্যার। তাহলে ল্যান্ডটাকে ডেভেলপ করে প্লট আকারে বিক্রি করে। যারা জমিকে ডেভেলপ করে প্লট আকারে বিক্রি করে তাদেরকে বলে হচ্ছে ল্যান্ড ডেভেলপার, ওকে? জি স্যার। আর যারা জমির উপর বিল্ডিং তৈরি করে সেখান থেকে ফ্ল্যাট বিক্রি করে তারা হচ্ছে রিয়েল এস্টেট। পার্থক্য বুঝতে পারছি স্যার? ল্যান্ড জি স্যার। ডেভেলপারের ফিনিশ গুড হচ্ছে ল্যান্ড, ডেভেলপ ল্যান্ড, আর রিয়েল এস্টেটের ফিনিশ গুড হচ্ছে ফ্ল্যাট, রাইট? বুঝতে পারছি কিনা? জি স্যার। যারা জমি বিক্রি করেন ল্যান্ড ডেভেলপার, তারা জমি বিক্রি করার সময় ওটার উপর কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে? 2%। 2%। আর যারা রিয়েল এস্টেট ফ্ল্যাট বিক্রি করে তাদের ক্ষেত্রে হচ্ছে 1600 স্কয়ার ফিট পর্যন্ত সাইজের ফ্ল্যাটের জন্য ওই ফ্ল্যাটের মূল্যের উপর 2%। আর যদি 1600 স্কয়ার ফিটের চেয়ে বড় সাইজের ফ্ল্যাট হয় সেক্ষেত্রে ফ্ল্যাটের মূল্যের উপর কত পার্সেন্ট? 4.5%। আর যদি আমরা যেটা ফ্ল্যাটটা সেকেন্ড টাইম বিক্রি হচ্ছে, আগে একবার বিক্রি হচ্ছে পরবর্তীতে আবার বিক্রি হচ্ছে, তাহলে 2%। রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে এটা ফ্ল্যাটের কোনো সাইজ নাই, যে কোনো সাইজের ফ্ল্যাট রি-রেজিস্ট্রেশন হলে কত পার্সেন্ট? 2%। 2%। আর এই যে এখানে একটা ব্যতিক্রম সবুজ কালার করা আছে, এটা হচ্ছে যেখানে দেখবেন যে শাড়ি, লুঙ্গি, গামছা এরকম বিক্রি করে, এরকম কি কোনো পাইকারি মার্কেট আছে স্যার বাংলাদেশে? আছে স্যার। বলেন তো, একটা এক্সাম্পল দেন। স্যার নারায়ণগঞ্জে স্যার বঙ্গবাজার ইসলামপুর মার্কেটও আছে। স্যার, ইসলামপুর মার্কেট স্যার। যেমন গাউসিয়া আছে, রাইট? কোথায় আছে? ওই যে গাউসিয়া স্যার। নরসিংদী দিকে যাওয়ার সময় পরে, রাইট? বুলতা গাউসিয়া। বাবুবাজার স্যার, বাবুবাজার। হ্যাঁ, যাই হোক, বঙ্গবাজার স্যার, ইসলামপুরেও স্যার। যেখানে বাবুরহাট, মার্কেটটা বাবুরহাট। একটু ওয়েট করেন, যেখানে ওই মার্কেটটা পাইকারি মার্কেট হিসেবে পরিচিত এবং সেখানে কি বিক্রি করে? শাড়ি, লুঙ্গি, গামছা এই ধরনের জিনিস বিক্রি করে, ওকে? আর হচ্ছে কাগজ, এই ধরনের গুলোর ক্ষেত্রে ভ্যাট রেট কত পার্সেন্ট? 1.5%। 1.5%। বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। তাহলে দেখেন এই যতগুলো শিডিউল করলাম এর চেয়ে বেশি ইনফরমেশন আছে কোন শিডিউলে? কাট শিডিউল স্যার। থার্ড শিডিউলে। এই থার্ড শিডিউল হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিডিউল। আচ্ছা, এখন যেটা আমরা তখন দেখলাম এটা হচ্ছে একটা সামারি, যে কোন কোন শিডিউলে কি থাকে সেটা সামারি দেখলাম, কিন্তু ওই শিডিউলগুলো বাস্তবে দেখতে কেমন, চেহারা কেমন, সেটা কি দেখেছি স্যার আমরা? না স্যার। না স্যার। আমরা দেখি নাই। এখন আমরা বাস্তবে ওই শিডিউলগুলো যখন দেখবো, এতক্ষণ যে আলোচনা হলো তখন সেটাকে আমরা কি করতে পারবো? রিলেট করতে পারবো। কি দেখা যাচ্ছে, কি লেখা আছে স্যার স্ক্রিনে? প্রথম তফসিল। প্রথম তফসিল, দ্যাট মিন্স ফার্স্ট শিডিউল। কি ফার্স্ট শিডিউল? এই ফার্স্ট শিডিউলে আমরা বলেছিলাম যে দুইটা পার্ট থাকবে। কয়টা পার্ট থাকবে বলেছিলাম? দুইটা স্যার। দুইটা। প্রথম পার্টে কি থাকবে বলছিলাম? স্যার, গুড থাকবে, ডিলার সার্ভিস। এই যে দেখেন তো, অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ। তাহলে কথা কাজে মিল আছে, জি স্যার। রাইট? তাহলে প্রথম ফার্স্ট শিডিউলের ফার্স্ট পার্টে থাকবে এক্সাম্পটেড গুডস। এই যে লেখেন প্রথম পার্টে এক্সাম্পটেড গুডস, ঠিক আছে? এই যে দেখেন এখানে গুডসের নাম আছে, এই যে হেডিং আছে 0.1, এখানে শিরোনাম, এই যে জীবন্ত ঘোড়া, গাধা, খচ্চর, এই দেখেন বিভিন্ন, এগুলো হচ্ছে বিভিন্ন এনিম্যালের মাংস এগুলো যা বিক্রি করে। এই দেখেন ভেড়ার মাংস, খাসির মাংস, হরিণের মাংস সহ, এখানে জীবন্ত মাছ আছে না? এইভাবে এগুলো হচ্ছে তাদের এইচএস কোড। এই দেখেন এইচএস কোড নরমালি 8 ডিজিটে থাকে। কত ডিজিটে থাকে? 8 ডিজিটে থাকে। 8 digit, এখানে স্যার। যে এই ফার্স্ট শিডিউলে দেখবেন, ছাড়া না ডাইরেক্ট স্যার। বুঝি নাই স্যার যদি প্রসেসিং হয় তাহলে কি এর অধীনে থাকবে? বাবা, ওই কষ্ট করে এটা পড়ে নিবেন, এর মধ্যে সব লেখা আছে। আমরা বিক্রি করা, এটা হচ্ছে প্রসেসিং করে করা। মোড়ক করে। আপনাকে কি এগুলো কিছু বলছি স্যার? আমি আপনাদেরকে জাস্ট বলছি যে এখানে ফার্স্ট শিডিউলের মধ্যে ফার্স্ট পার্টে গুডস থাকবে, এই গুডসের নামগুলো থাকবে, সেটা দেখাইছি। আমি কি আপনাকে ওই সামরা সিরানু, সামরা সহ প্রসেস এগুলো কিছু বলছি স্যার আপনাকে? আপনি আমার সাথে থাকলে ভালো, না আগে স্যার। ধরে তো বিপদ। কথা বুঝতে পেরেছি? সরি 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 ধন্যবাদ। সরি। সাথে থাকলে না থাকলে তো বিপদ। এই যে দেখেন, সরি সরি স্যার। এই যে দেখেন এটা কি লেখা আছে? দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডে কি থাকবে বলছিলাম? সার্ভিস। তাহলে আমরা ওইখানে যে সামারিটা শিখলাম, সামারির সাথে কি এটা লিংক করতে পারতেছি এখন? ওকে। এই যে উপরে যেটুক আছে গুডসের লিস্ট, সেগুলো আপনাদের মুখস্থ করার বিষয় নাই। আমরা সিলানু না আমরা সিলা সারা, নাকি প্রসেস করা, নাকি লবণ দেওয়া, নাকি চিনি দেওয়া, এটা আপনার শেখার দরকার নাই এখন আপাতত, ওকে? আপনার জানতে হবে যে এটা ফার্স্ট শিডিউলে এই ফার্স্ট পার্টের মধ্যে এই গুডসের লিস্টটা থাকে, ওইখানে যেসব গুডসের লিস্ট আছে তাদের ক্ষেত্রে ভ্যাট এক্সাম্পটেড, এইটুকু আপনার জানার বিষয়। ক্লিয়ার? এবং এইটার সর্বশেষ আইটেমটা কোনটা? 53.03। তাহলে এইচএস কোডের, এখন যদি আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমাদের কোম্পানি যে গুডসটা সাপ্লাই করে এটা ভ্যাট এক্সাম্পটেড হবে কিনা, তাহলে তখন আপনাকে জানতে হবে কি গুডস হলে তার এইচএস কোড জানা লাগবে। কি জানা লাগবে? এইচএস কোড জানা। এখন তাকে জিজ্ঞেস করতে, ঠিক আছে আপনার প্রোডাক্টটার এইচএস কোড কত? সে বলল যে 65.02.001 এরকম একটা বললো, তাহলে 65.02 বললো, রাইট? এখন আপনি যদি ইন্টেলেকচুয়াল হন, চালাক হন, আপনি দেখবেন যে 53 পরে ফার্স্ট এক্সাম্পশন আর কোনো নাই, রাইট? তাহলে কি এটা কি ওই শিডিউল থেকে চেক করে বলতে হবে, নাকি আপনি মুখস্থ বলে দিতে পারেন যে ওটার উপর কোনো এক্সাম্পশন নাই? মুখস্থ বলে দেওয়া যাবে। নাই স্যার। আর যদি ওই আমার ওই স্যারের মতো খালি উল্টাপাল্টা আমরা সিলা কোশ্চেন নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে কি এই লজিকগুলো মাথায় ঢুকবে? ঢুকবে না স্যার।
ঢুকবে না। তাহলে ফার্স্ট শিডিউলের মধ্যে ফার্স্ট পার্টে হচ্ছে গুডস লিস্ট যেগুলোর উপর ভ্যাট এক্সাম্পশন দেওয়া আছে, রাইট? এবং সর্বশেষ এইচএস কোড কত? 53.03 53.03 পরের কোন এইচএস কোড হলে আমি মুখস্থ বলে দিতে পারতেছি, সেটা ভ্যাট এক্সাম্পশন দেওয়া নাই, রাইট? রাইট স্যার। আর যদি 53 এর মধ্যে পড়ে তাহলে আমাকে এখানে খুঁজে দেখতে হবে যে সেটা এক্সাম্পশন দেওয়া আছে কিনা, এই লিস্ট থেকে এটা পড়বো, রাইট? ইয়েস স্যার। ওকে, এরপর হচ্ছে যে সেকেন্ড শিডিউল। এই ফার্স্ট, যার এখান থেকে নয়েজ আসছে কাইন্ডলি কিন্তু আমি রিমুভ করে দিব ভাই, ডিস্টার্ব করলে আমরা সেটা অ্যালাউ করব না। হ্যাঁ, আপনাকে আমরা সবকিছু শিখাবো, কিন্তু আপনি যদি পাশে গল্প করেন, সাইড টক করেন, সেটা কিন্তু আমরা অ্যালাউ করব না, ঠিক আছে? এখন দেখেন ফার্স্ট শিডিউলের সেকেন্ড পার্টে কি থাকবে বলছিলাম? এক্সাম্পটেড সার্ভিস। সার্ভিস। এক্সাম্পটেড সার্ভিস, দেখেন আমি কিন্তু গুডসের পিছনে বেশি সময় দেই নাই, কিন্তু সার্ভিসের পিছনে সময় দিব, কারণ এখানে কিছু জিনিস বুঝার আছে, এগুলো পরীক্ষার সাথে রিলেটেড কিছু জিনিস আছে। এখানে দেখেন প্রথমে বলছে জীবন ধারণের জন্য মৌলিক যে সেবাগুলা, সেই সব সার্ভিসগুলো কি ভ্যাট এক্সাম্পটেড, রাইট? এখানে এগুলো মুখস্থ করার কিছু নাই। দেন বলছে যে সমাজ কল্যাণ সেবা রিলেটেড যেগুলো আছে সেগুলো কি আছে? ভ্যাট এক্সাম্পটেড। সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা, এখন বলেন তো আপনারা যে বই কিনেন, বই কেনার সময় কি ভ্যাট দেন স্যার? দেন না। কেন দেন না? কারণ এই যে এখানে বলছে যে পুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন, সরকারি গ্যাজেট এগুলো কি বিক্রয় বা প্রকাশনা, সেটা কি ভ্যাট এক্সাম্পটেড। ভ্যাট এক্সাম্পটেড। তাহলে বই কেনার সময় ভ্যাট দিতে হয় না কেন? এই কারণে দিতে হয় না। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার। এরপরে দেখেন এই যে আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, ফিক্সড ডিপোজিট করি, এফডিআর করি, সঞ্চয়পত্র করি, মনে করেন 10 লাখ টাকা সঞ্চয়পত্র করছেন বা এফডিআর করেছেন, ওইটার উপর কি ভ্যাট দিতে হয়? না দিতে হয় না। কেন দিতে হয় না? কারণ এই যে এখানে বলা আছে, কি বলা আছে? ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আমানত, ডিপোজিট, সঞ্চয় এগুলো গ্রহণ করলে এটার উপর কি হবে না? ভ্যাট হবে না। ভ্যাট হবে না। এরপর দেখেন এই যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পলিসি নিলে সেখানে যে প্রিমিয়াম দেন সেই প্রিমিয়ামের উপর ভ্যাট হয় না। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স ছাড়া আর কোনো ইন্স্যুরেন্স নাই বাংলাদেশে? জি স্যার আছে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ওগুলোকে বলে জেনারেল ইন্স্যুরেন্স। এগুলোকে কি বলে? জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্সের পলিসির উপর যে প্রিমিয়ামটা আপনারা দেন সেই প্রিমিয়ামটার উপর ভ্যাট হয়, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়ামের উপর কি হবে না? ভ্যাট হবে না, ভ্যাট এক্সাম্পটেড। এই যে শেয়ার মার্কেটে আপনারা শেয়ার কেনা বেচা করেন, সেটার উপর কি ভ্যাট দেন? দেন না। না স্যার। এবং শেয়ার এই যে সিকিউরিটি হাউসগুলোতে ট্রানজাকশন করে সেটার উপর ভ্যাট দেন। এই যে দেখেন কি কারণে, এই যে এখানে বলা আছে শেয়ার ক্রয় বিক্রয়ের উপর কি হবে? ভ্যাট হবে না, রাইট? এরপরে যে আপনারা যে বিভিন্ন জায়গায় গাড়িতে মুভমেন্ট করেন, ট্রেনে মুভমেন্ট করেন, লঞ্চে মুভমেন্ট করেন, তাই না? যদি যাত্রী পরিবহন সেবা, যদি আপনি এসি বাসে যান তাহলে ভ্যাট হবে, নন এসি বাসে গেলে কি হবে না? তাহলে এখানে বলছে যে যাত্রী সেবা ভ্যাট এক্সাম্পটেড। তাহলে এরা ব্যতীত, কারা ব্যতীত? দেখেন বলছে যে শীতাতপ, তার মানে এসি বাস, লঞ্চ, ট্রেন এগুলোর ক্ষেত্রে কি হবে? ভ্যাট হবে। নন এসি হলে ভ্যাট হবে না। ভ্যাট হবে না। এর হচ্ছে যে গুডস ক্যারি করে যারা, পণ্য পরিবহন সেবা, এই পণ্য পরিবহন সেবার উপর ভ্যাট হবে না। ওই যে ট্রাক তরকারির ক্যারি করছে আপনার, হ্যাঁ, ভেজিটেবল ক্যারি করছে, সেগুলো ভ্যাট হবে না। কাদের ক্ষেত্রে ভ্যাট হবে? শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার্স, পরিবহন ঠিকাদার, পরিবহন কুরিয়ার সার্ভিস এগুলোর ক্ষেত্রে ভ্যাট হবে। আর অন্য যে কোনো পণ্য পরিবহনের ক্ষেত্রে কি হবে না? ভ্যাট হবে না। এরপর হচ্ছে যেগুলো এয়ারলাইন্স, চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা ব্যতীত অন্য এয়ারলাইন্সের ক্ষেত্রে কি হবে না? অ্যাম্বুলেন্স সেবা, রোগী এবং লাশ পরিবহনের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সেবার ভ্যাট হবে না। এয়ার অ্যাম্বুলেন্স সেবার উপর ভ্যাট হবে না। তা বলছে ব্যক্তিগত সেবা, এই যেগুলো আমরা যারা চাকরি করি, চাকরি করলে আমাকে যে বেতন দেয়, বেতনের উপর ভ্যাট দিতে হয় স্যার? সরকারি চাকরি দিলে দেয়া লাগে স্যার। না স্যার, স্যালারি ফর ব্যাট হয় না। ওটা তো ইনকাম ট্যাক্সে যাবে স্যার। ইনকাম ট্যাক্সে যাবে না। আপনি যে চাকরি করছেন, আপনি তো কোম্পানিকে আপনি একটা সেবা দিচ্ছেন না, কোম্পানি আপনার সার্ভিসটা পাচ্ছে, রাইট? জি স্যার। কেন দিতে হচ্ছে না? কারণ এটা আইনে এটা ভ্যাট অ্যাপ্লিকেবল করে নাই, ঠিক আছে? এই যে দেখেন আছে, কি লেখা আছে? কর্মচারী কর্তৃক তাহার নিয়োগ কর্তৃক প্রদত্ত সেবা। তাহলে এটা ভ্যাট হবে না, এখানে বলা আছে, এই জন্য হচ্ছে না। বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে এখানে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, মনে করেন মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, ওসব প্রতিষ্ঠানের যেই সেবাগুলো সেগুলো ভ্যাট এক্সাম্পটেড, ঠিক আছে? এই যে দেখেন লন্ড্রি, আমরা লন্ড্রিতে কাপড় ওয়াশ করি না বা আয়রন করি, যদি এটা লন্ড্রিটা হস্তচালিত হয়, অটোমেটেড মেশিনে না হয়, তাহলে এটার উপর ভ্যাট হবে না। কিন্তু যদি মনে হয় যে আপনার পাশে ব্যান্ড বক্স, তারপর অমুক ড্রাই ক্লিনার, তমুক ড্রাই ক্লিনার্স আমরা যদি কাপড় কি করি, আয়রন করি অথবা ওয়াশ করি, তাহলে সেগুলোর ক্ষেত্রে ভ্যাট হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। আপনার বাসার পাশে যদি ওই দেখবেন যে কিছু লন্ড্রি আছে যারা ইলেকট্রিক আয়রন দিয়ে ম্যানুয়ালি নিজেরা কি করে কাপড়টা আয়রন করে দিচ্ছে, সেগুলোর উপর ভ্যাট হয় না। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে যে আপনি যখন জমি বিক্রি করেন, এই জমি বিক্রির উপর ভ্যাট হবে না। তাহলে কাদের ক্ষেত্রে জমি বিক্রির উপর ভ্যাট হবে? যারা ল্যান্ড ডেভেলপ করে স্যার ওদের উপরে। ল্যান্ড ডেভেলপার আর রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এই যেখানে বলছে ভূমি ও ভবন বিক্রয়, ভূমি ও কি ভবন বিক্রয়, এখানে ভবনের স্পেলিংটা মিস্টেক আছে, রাইট? ভূমি এবং কি ভবন বিক্রয়। বিক্রয়। তাহলে এইটার উপর কি হবে না? ভ্যাট হবে না। তবে তাদের ক্ষেত্রে হবে, ভূমি আর ভবনটা যদি ল্যান্ড ডেভেলপার বা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিক্রি করে তাদের ক্ষেত্রে হবে। ইন্ডিভিজুয়াল ব্যক্তি আপনি বিক্রি করছেন, আপনার ক্ষেত্রে হবে না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে ফার্স্ট শিডিউলের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে
গুডসের লিস্ট একটা কি সার্ভিসের লিস্ট। আর সেকেন্ড শিডিউলে কি থাকবে বলছিলাম? তিনটে টেবিল সাপ্লিমেন্টারি এসডি স্যার। এসডি অ্যাপ্লিকেবল গুডস আর সার্ভিসের লিস্ট থাকবে, রাইট? জি স্যার। এখানে গেলে আমরা কয়টা টেবিল থাকবে বলছিলাম? 3টা টেবিল। দেখেন তো টেবিল 1, টেবিল 1 কি বলা আছে? ইম্পোর্ট স্টেজ এই যে আমদানি পর্যায়ে গুডসের উপর, রাইট? আমদানি পর্যায়ে কিসের উপর? গুডসের উপর। গুডসের উপর। এখানে লিস্ট দেওয়া আছে যে কোনটার ক্ষেত্রে কত পার্সেন্ট এসডি হবে। দেখেন বিভিন্ন রেট আছে, 40%, 30%, 10%, বিভিন্ন রকম রেট আছে। এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না। আপনাদের যেটা পরীক্ষা হয়তো আসতে পারে, আপনাদের ম্যানুয়ালে সামারি করা আছে যে এটা সর্বোচ্চ কত পার্সেন্ট, সর্বনিম্ন কত হয়, কোন শিডিউলে থাকে, এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে? জি স্যার। কিন্তু এই ম্যানুয়ালটা পড়লে এই মূল আইনের চেহারাটা যদি না দেখি তাহলে কি মাথায় আসলে আইনের ডিটেলসটা ঢুকবে? বুঝতে পারবো কোথায় কি আছে? না স্যার। না স্যার। আমার তো এত ডিটেলস এগুলো দেখানোর দরকার নাই, আছে স্যার? এখানে আমরা এরকম 3টা পার্ট দেখবো। ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউলের টেবিল 1টাই অনেক বড়। এই যে টেবিল 2, টেবিল 2 তে কি থাকবে বলছিলাম? সাপ্লাই পর্যায়ে সাপ্লাই স্টেজ স্যার। সার্ভিস স্যার। না টেবিল 2 তে এখানে একটা সাপ্লাই স্টেজ mistake গুডস। না, এখানে একটু মিস্টেক আছে। টেবিল এখানে 2 তে স্যার গুডস না? না, টেবিল 2 তে গুডস থাকবে, এখানে সাপ্লাই সাপ্লাই গুডস গুডস, সাপ্লাই গুডস। এখানে একটা টাইপিং মিস্টেক আছে। এখানে কি আছে? টাইপিং টাইপিং মিস্টেক। মিস্টেক আছে, টাইপিং মিস্টেক। এটা গুডস হবে। কি হবে? গুডস। গুডস হবে স্যার। গুডস হবে। আমি এটা একটু ইয়ে করে দেই। ওই বিভিন্ন রাইটারের বইতে এগুলো কি করে মিস্টেক করে, তাই না? এখানে হবে পণ্য সমূহ। কি হবে? পণ্য সমূহ। পণ্য সমূহ। পণ্য, পণ্য। ওকে, আপাতত দিয়ে দিলাম, ঠিক আছে? পণ্য সমূহ। তাহলে স্যার উপরে টেবিলটা স্যার একটু ঠিক করলে ভালো হতো মনে হয়। টেবিল বানানটা স্যার একটু। অসুবিধা না থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা, আপনার পরীক্ষা আটকাবে না, কিছু হবে না। এটা জি স্যার। ওই দরকারি জিনিসের দিকেই থাকি। হ্যাঁ, তারপর টেবিল 3 তে কি থাকবে বলছিলাম? সার্ভিস সাপ্লাই স্টেজ। সার্ভিস। এই যে দেখেন এখানে বিভিন্ন সার্ভিসের নাম দেওয়া আছে, কোন কোন সার্ভিসের এগেইনস্টে সাপ্লিমেন্টারি ডিউটি হবে। এই যে আমরা রেস্টুরেন্টে খাইলে সে তখন তারা ভ্যাটও নেয়, এসডিও নেয়। তবে ওই আলসালা দিয়ে ঢাকা ওগুলোর ক্ষেত্রে কি হবে না, যাদের নির্দিষ্ট কি এই বসে খাওয়ার মতো অবস্থা বা ফ্যান ট্যান এরকম অ্যারেঞ্জমেন্ট নাই, সেগুলোর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি হবে না। আর এই যে হোটেলে দেখেন, হোটেল রেস্টুরেন্টে কি বলছে, আবাসন বা খাদ্য সরবরাহ যদি হোটেলে ওগুলো থাকে, রেস্তোরাঁ কাকে বলে ডেফিনিশন গুলো এখানে দেওয়া আছে, এগুলোর ক্ষেত্রে ভ্যাট হবে। এই যে টেলিফোন, মোবাইল, এই যে মোবাইল যে আমরা সিম কিনি, কার্ড ব্যবহার করি, এগুলোর ক্ষেত্রে কি হয় 20% আমরা এসডি দেই। ইন্টারনেটের ক্ষেত্রে এসডিটা নাই। এরপর দেখেন বিদেশি শিল্পী টিল্পী আসলে এগুলা স্যাটেলাইট, এই যে আমরা যে মোবাইল সিম কিনি সেগুলোর ক্ষেত্রে কি করতে হয়, এসডি দিতে হয়। তাহলে আমরা 3টা পার্ট দেখলাম। আর এই থার্ড শিডিউলটা হচ্ছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। এখানে কি থাকবে বলছিলাম? থার্ড শিডিউলে কয়টা টেবিল থাকবে? 3টা 4টা টেবিল থাকবে। কয়টা টেবিল থাকবে? 4টা। 4টা। 5% রেটের জন্য হচ্ছে টেবিল 1, রাইট? জি স্যার। আর টেবিল 2 হচ্ছে কিসের জন্য? 7.5 হ্যাঁ, এই যে দেখেন 5%, এই যে 5% চলতেছে, রাইট? এই 5% এর জন্য টেবিল 1 এর আবার 2টা পার্ট থাকবে। পার্ট 1 এ থাকবে হচ্ছে গুডসের লিস্ট 5% এর, আর পার্ট 2 তে থাকবে কি কিসের লিস্ট? সেবা সার্ভিসের লিস্ট 5%। ওকে, এই যে ইন্টারনেট সার্ভিস আমরা নিয়ে থাকি, ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে কত পার্সেন্ট? 5%। 5%। এই যে টেবিল 1 এর পার্ট বি তে থাকবে হচ্ছে 5% রিলেটেড যত সার্ভিস আছে সেগুলো, এই যে দেখেন এইসব সার্ভিসের ক্ষেত্রে সব 5%। ওকে, জি স্যার। তারপরে টেবিল 2 তে কত পার্সেন্ট বলেছিলাম? 7.5। এই যে LP গ্যাস, এই যে দেখেন এগুলো হচ্ছে 7.5% এর লিস্ট গুলা। তারপরে এই যে 7.5% এর সার্ভিস গুলা এখানে দেওয়া আছে। এবার হচ্ছে 10%, 10% এর ক্ষেত্রে কি বলেছি? টেবিল টেবিল 3। 3, টেবিল 3 তে 10%, টেবিল 3 তে 10% লিস্ট থাকবে। এটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে নাই, রাইট? ওকে, এই যে সার্ভিসের লিস্ট। এগুলা শেষ হওয়ার পরে লাস্টে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে। এই যে টেবিল 4 এ আমরা কি বলেছিলাম, নির্দিষ্ট অ্যামাউন্ট, রাইট? স্পেসিফিক অ্যামাউন্ট এই যে নিউজ প্রিন্ট পেপার প্রতি টনে কত টাকা? 1600। এটা কি কোনো পার্সেন্টেজ না অ্যামাউন্ট? অ্যামাউন্ট। এই যে দেখেন সুতা প্রতি কেজি 5 টাকা। 5 তারপরে টাকা। এরপর যদি আমরা এমএস রড টড দেখি, দেখেন এগুলো কি ব্রিক্স, ইটের ক্ষেত্রে প্রতি 1000-এ 500 টাকা, প্রতি 1000-এ 600 টাকা, বিভিন্ন ধরনের ইট, ঠিক আছে, ব্রিক্স এগুলা। আর হচ্ছে এদিকে এসে দেখেন এমএস রড অ্যাঙ্গেল, এগুলা দেখেন প্রতি টনে কত? 2700, প্রতি টনে 1600, প্রতি টনে 1500, প্রতি টনে 1700 টাকা। এগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট অ্যামাউন্ট। এগুলো গুডস আছে। এই যে প্রতি সিমে কত টাকা আপনার কাছ থেকে ভ্যাট নেয়? 300 টাকা। 300 টাকা। আপনি মার্কেটে সিম কিনেন কয় টাকা বলেন তো? একটা মোবাইল 350 টাকা। 350 টাকা দিয়ে সিম কিনেন। জি স্যার। 300 টাকা যদি ভ্যাট হয় তাহলে সিম কত দিয়ে কিনলেন? 50 টাকা। আসলে
এটা তো শুধু সিম না, এটা উপর আবার সিমের উপরে ভ্যাট আছে, আবার এসডিও আছে, তাহলে এই টাকা কে দেয়? মোবাইল কোম্পানি দিচ্ছে। আপনার টাকা কে দিয়ে দিচ্ছে? সিম স্যার, তাই না? মোবাইল কোম্পানি কোম্পানি। দিচ্ছে। আপনাকে সিম ফ্রি দেয়, রাইট? তো এই টাকা কে দেয়? মোবাইল কোম্পানি দেয়, কারণ আজীবন স্যার, আপনার কাছ এটা থেকে শুধু সে এই সিম না স্যার? সকল ধরনের সিম বাবা, ওই যেখানে একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ। ও ও, তো তাহলে সিমের প্রতি সিম প্রতি কি 300 টাকা নেয়, তাহলে আপনাকে তো সে মার্কেটে ঘুরে ঘুরে ভাই সিম ফ্রি বিক্রি করে 100 টাকা, তার সাথে আবার 500 টাকা টক টাইম, 200 টাকার এটা দেয় না? তো সে তো আপনার কাছ থেকে তাহলে সিমের দাম তো নিচ্ছে না, তাহলে সে কি করছে? তার পকেট থেকে দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আজীবন আপনার কাছ থেকে এ ব্যবসা করবে নাকি? জি স্যার। ওকে, এই যে দেখেন আমি বলছিলাম যে ট্রেডিং স্টেজে ব্যাটারি রেট কত পার্সেন্ট বলছিলাম স্যার? 7.5 7.5। আর বলছিলাম যে মেডিসিনের ক্ষেত্রে কত বলছিলাম? 2.4 এই যে দেখেন ওষুধের ক্ষেত্রে কত পার্সেন্ট? 2.4 হ্যাঁ, এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট। তারপর ডিজেল, কেরোসিন, অক্টেল, পেট্রোল অয়েল, এলপিজি এগুলোর ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%। 2%। এরপরে দেখেন ভূমি উন্নয়ন সংস্থা ক্ষেত্রে কত পার্সেন্ট বলছিলাম? 2%। আছে। জি স্যার। তারপর রিয়েল এস্টেটের ক্ষেত্রে ফ্ল্যাট বিক্রি করলে 1600 স্কয়ার ফিট পর্যন্ত 2%, 1600 স্কয়ার ফিটের উপরে গেলে 4.5%, আর হুম। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2%। আর বলছিলাম যে কতিপয় পাইকারি ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কত পার্সেন্ট? 1.5 এই 1.5 কারা কারা বলেন? পাইকারি শাড়ি। শাড়ি, লুঙ্গি, শাড়ি, লুঙ্গি, শাড়ি। তো এই যে আমরা সামারি যেটা দেখেছিলাম স্লাইডে, সেটা যখন এখন আমরা আইনে যেভাবে শিডিউল গুলো আছে সেটা দেখলাম, তো আমাদের পড়াটা কি ক্লিয়ার মাথায় ঢুকছে না ঢুকে নাই স্যার? ঢুকছে স্যার। জি স্যার, ঢুকছে স্যার। ওকে, মিস্টার আব্দুল্লাহ আল তৌহিদ হ্যান্ড কি ইচ্ছা করে রেজ করছেন না ভুলে রেজ করছেন? স্যার একটা প্রশ্ন ছিল সেজন্য। জি বলেন। স্যার এই যে ভ্যাটের বিভিন্ন পার্সেন্টেজ গুলো দেওয়া আছে এগুলো কি স্যার প্রত্যেকটা বাজারে কি চেঞ্জ হয় না এটা সবসময় ফিক্স থাকে? বাংলাদেশে কোনো কিছু ফিক্স থাকে না, হ্যাঁ। এবং স্যার এটা বাংলাদেশে প্রতি বছর চেঞ্জ হয় তাহলে? জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখেন আমরা ওই 15% বাদ দিয়ে যতগুলো রেট, 0% আর 50% বাদ দিয়ে যতগুলো রেট সবগুলো দেখেছি না স্যার? কোথায় পাওয়া যায় এগুলা? থার্ড শিডিউল আছে। থার্ড শিডিউলে পাওয়া যায়, রাইট? তো আমরা কি কোথাও 0% দেখেছি ভ্যাটের? এই দেখি নাই, পর্যন্ত দেখি স্যার নাই। স্যার দেখি নাই। আমরা এটা বাদ রেখেছিলাম। এই 0% গুলো থাকবে কোথায়? সেকশন কততে থাকবে? 21 to 24। 24। এটা সহজে মনে রাখার জন্য বলি, যেই সব গুডস বা সার্ভিস এক্সপোর্ট হবে, কি হবে? এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হবে। এক্সপোর্ট অথবা ডিম এক্সপোর্ট হবে, সেগুলাকে হবে জিরো রেট। সেগুলো কি হবে? 0%। জিরো রেটেড ভ্যাট। তাহলে কোনগুলোর ক্ষেত্রে জিরো রেটেড হবে? এক্সপোর্ট যদি হয়। এক্সপোর্ট এবং ডিম এক্সপোর্ট, এক্সপোর্ট এবং ডিম এক্সপোর্ট। তাহলে এক্সপোর্ট কি ডিম এক্সপোর্ট কি আমরা বুঝি? না স্যার বুঝি না। এক্সপোর্টটা বুঝি স্যার, ঠিক আছে। আচ্ছা, এক্সপোর্ট তো বুঝছি যে আমি একটা টি-শার্ট তৈরি করলাম, কানাডায় আমার বাইরে কাছে পাঠাইলাম, এটা হলো আমি টি-শার্ট গুলো পাঠাইলাম 10 লাখ পিস, সেটা হচ্ছে আমি এক্সপোর্ট করলাম, রাইট? জি স্যার। আর ডিম এক্সপোর্ট কি? এই যে আমি টি-শার্টটা তৈরি করব, টি-শার্টটা তৈরি করার জন্য এটার জন্য ফেব্রিক্স লাগবে না, কাপড় লাগবে না, জি স্যার। বাটন লাগবে না, অ্যাকসেসরিজ লাগবে না বিভিন্ন? লাগবে। এখন কাপড় কি আমি তৈরি করি? আমার ফ্যাক্টরি কাপড় তৈরি করে না, তাহলে আমি অন্য কারো কাছ থেকে কাপড় কিনে এনে টি-শার্ট তৈরি করবো, রাইট? জি। তাহলে যেই কোম্পানি আমাকে কাপড়টা সাপ্লাই দিল, ফেব্রিক্সটা সাপ্লাই দিল, সেই কোম্পানির ফেব্রিক্সটা ব্যবহার করে যদি আমি টি-শার্টটা এক্সপোর্ট করি, তাহলে ওই কাপড় যে প্রতিষ্ঠানের র মেটেরিয়ালসটা ব্যবহার করে ইউজ করে আমি ফিনিশ গুডটা এক্সপোর্ট করলাম, তাহলে যিনি আমাকে র মেটেরিয়ালসটা সাপ্লাই দিলেন তার সাপ্লাইটাকে কি হিসেবে কনসিডার করা হবে? ডিম এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে। বুঝতে পারছি না পারি নাই? বুঝতে আমি পারছি টি-শার্টটা স্যার। তৈরি করলে এক্সপোর্ট করলাম, সেইটার র মেটেরিয়ালসটা, সেই ফেব্রিক্সটা আমাকে কে দিয়েছে? সলিমউদ্দিন এন্ড কোম্পানি দিয়েছে। এই সলিমউদ্দিন কোম্পানি হচ্ছে ডিম এক্সপোর্টার, আমি হচ্ছি ডিরেক্ট এক্সপোর্টার। কথা বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? তাহলে এই জিরো রেটেডটা আমরা ভ্যাট আইনে সেকশন 21 থেকে 24 এর মধ্যে পাবো। কোথায় পাবো? সেকশন 21 থেকে 24। 24। এখন শুধু একটু সামারি জানলেই হবে, পরবর্তীতে আমাদের ম্যানুয়ালে যখন জিরো রেটেড পার্ট আসবে সেখানে আমরা আলোচনা করব। ওকে স্যার? ইয়েস স্যার। ওকে। এই ছাড়া এখন আপনাদের কথা হচ্ছে স্যার সবকিছুতে বললেন, বিভিন্ন রেট দেখলাম, জিরো দেখলাম, কিন্তু 15% তো কোথাও দেখি নাই। দেখছেন স্যার এই পর্যন্ত 15% কোথাও? না। দেখি নাই। এই 15% টা বলা আছে মূল আইনের সেকশন 15 এর 3 তে বলা আছে। কোথায় বলা আছে? সেকশন 15 3। হ্যাঁ, সেখানে বলা আছে যে ভ্যাটের রেট হবে 15%। ভ্যাটের রেট কত হবে? 15%। 15%। তবে সেখানে আবার বলা আছে, তবে টাইম টু টাইম গভর্নমেন্ট দেশের জনগণের স্বার্থে এই রেটটাকে কি করতে পারবে? চেঞ্জ করতে পারবে। রিডিউস করতে পারবে, চেঞ্জ করতে পারবে। স্ট্যান্ডার্ড রেট থাকবে, কিন্তু এটার জন্য কিছু গুডস বা সার্ভিসের ক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে সেক্ষেত্রে কি করতে পারবে? রিডিউস করতে পারবে। এবং সেটা কোথায় থাকবে? থার্ড শিডিউল থাকবে। এখানে বলা আছে। কোথায় বলা আছে? সেকশন 15 এ বলা আছে। সেকশন 15 এ বলা আছে যে ভ্যাটের রেট হবে 15% এবং এইটা রেটটা রিডিউস করতে পারবে গভর্নমেন্ট বিভিন্ন টাইম টু টাইম বিভিন্ন প্রোডাক্ট গুডস বা সার্ভিসের জন্য। সেটা লিস্টটা কোথায় দেওয়া থাকবে? থার্ড শিডিউলে। থার্ড শিডিউলে। তাহলে এইসব কথা কোথায় বলা থাকবে? সেকশন 15 এ। কোথায় বলা থাকবে? সেকশন 15 এ। তাহলে এই যে ভ্যাটের রেট যে 15% আপনি কোথায় পাবেন? সেকশন 15 সেকশন 15 মনে থাকবে? থাকবে স্যার। জি স্যার। ওকে। এরপর হচ্ছে টার্নওভার ট্যাক্স। এটা আমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে করব, ভ্যাট এনলিস্টমেন্ট, ভ্যাট রেজিস্ট্রেশন, টার্নওভার এনলিস্টমেন্ট এগুলো দেখবো, সেখানে ডিটেইলস পাবো। টার্নওভার হচ্ছে যারা ছোট স্কেলে সেল করে, যাদের বিক্রিটা 50 লাখ টাকার উপরে 3 কোটি টাকার নিচে। কত টাকার উপরে, কত টাকার নিচে? 50,000 50 লাখ টাকা 50 লাখ টাকার উপরে 3 কোটি টাকার নিচে 3 কোটি টাকা পর্যন্ত। 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। 3 কোটি পর্যন্ত। যাদের সেলসটা 50 লাখ টাকার উপরে 3 কোটি টাকার পর্যন্ত, তাদের ক্ষেত্রে হচ্ছে টার্নওভার ট্যাক্স। তাদের ক্ষেত্রে কি হবে?
টার্নওভার ট্যাক্স টার্নওভার ট্যাক্স। আর যাদের 3 কোটি টাকার উপরে সেল, যাদের সেল কত টাকার উপরে 3 কোটি টাকা তাদের উপর হচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাট। তাহলে ভ্যাট কাদের ক্ষেত্রে? যাদের টার্নওভার 3 কোটি টাকার উপরে, যাদের টার্নওভার 3 কোটি টাকার উপরে তাদের ক্ষেত্রে ভ্যাট। আর যাদের টার্নওভার 50 লাখ টাকার উপরে 3 কোটি টাকা পর্যন্ত তাদের ক্ষেত্রে হচ্ছে টার্নওভার ট্যাক্স। টার্নওভার তাদের ট্যাক্স ক্ষেত্রে তাদের ক্ষেত্রে রেট হচ্ছে 4%। 4%। 4%। 4%। এটা কোথায় বলা আছে? সেকশন 15 63 তে। সেকশন 63 63 তে। ওকে। এছাড়া ইম্পোর্ট স্টেজে যখন আমরা কোনো গুডস বা সার্ভিস ইম্পোর্ট করে আনি, ইম্পোর্ট স্টেজে কি হয়? গভর্নমেন্ট ডিউটি কালেকশনের সময় অ্যাডভান্স ট্যাক্স নামে এটি আমাদের কাছে কালেক্ট করে। এটাকে বাংলায় বলে আগাম কর। এটাকে কি বলে বাংলায়? আগাম কর। আগাম কর বলে। আগাম কর আসলে কোনো কর না। অ্যাডভান্স ট্যাক্স বা আগাম কর এটা কোনো ধরনের ট্যাক্স না। এটা কোনো ট্যাক্সের ডেফিনিশনে পড়ে না। তাহলে কেন গভর্নমেন্ট নিচ্ছে? নিচ্ছে যে আপনি যদি এটা দিয়ে আসার পরে কমপ্লায়েন্স করেন তাহলে এই টাকা আপনাকে আবার কি করতে হবে? রিটার্ন ফেরত দিবেন। দিয়ে দিবে। সেটা ডিক্রিজিং অ্যাডজাস্ট নিতে পারে। সেটা আপনার কাছ থেকে গভর্নমেন্ট পার্মানেন্টলি নেওয়ার কোনো উদ্দেশ্য নাই। কারণ কি করে? দেখে যে ইম্পোর্ট করে এনে কোনো কমপ্লায়েন্স করে না, ভ্যাট দেয় না, কোনো রেকর্ড রাখে না, তো গভর্নমেন্ট কোনো ভ্যাট পায় না। গভর্নমেন্ট বলছে ঠিক আছে ইম্পোর্ট এসে তোমার কাছ থেকে আমি এক্সট্রা নিয়ে নিব। যদি তুমি কমপ্লায়েন্স করো তাহলে তোমারটা তুমি ফেরত দিবা। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে অ্যাডভান্স ট্যাক্স কোনো ট্যাক্স না। অ্যাডভান্স ট্যাক্স কোনো ট্যাক্স ট্যাক্স না। এবং এটা দুই ধরনের রেটে কালেক্ট করা হয়। যারা ম্যানুফ্যাকচারার, এই যে আমরা একটু আগে বললাম যে সিমেন্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি আমি, তাহলে আমি যখন র মেটেরিয়ালস ইম্পোর্ট করি তাহলে আমার কাছ থেকে এটি কত পার্সেন্ট নিবে? 2%। 2%। আর অন্য যারা আছে, অন্য যারা ইম্পোর্টার তাদের ক্ষেত্রে কত পার্সেন্ট? 7.5%। 7.5%। বলেন তো এই 7.5% অন্য আর কোথাও দেখছিলেন? এই রেটটা বলেন তো জি স্যার কোথায় দেখছিলেন? 7.5 শিডিউলে লাস্টের দিকে টেবল 2 তে স্যার। এটা টেবল 2 তো নরম রেট এটা না। একদম ক্লিয়ারলি বলা আছে যে যারা লোকাল ট্রেডার্স তাদের রেট হবে কত পার্সেন্ট? 7.5%। ওই থার্ড শিডিউলের লাস্টে যে লোকাল ট্রেডার্স এই তাদের রেটের সাথে মিলায়া সবসময় এটা রাখা হয়। আগে এটা 5% ছিল, এখানেও 5% ছিল। এখন এটা ওই লোকাল ট্রেডার 7.5% হইছে, এখানেও 7.5% করছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে লোকাল ট্রেডার্সের যে ভ্যাটের রেট থাকবে সেই রেটটাই এটির সাথে তারা কি করে? ম্যাচ করে। কারণ এটা অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, যদি আপনি কমপ্লায়েন্স করেন তাহলে এটা আবার বেনিফিটটা নিয়ে নিতে পারবেন। তাহলে টার্নওভার ট্যাক্স 4% আর ভ্যাটের রেট 15% কোথায় কোনটা থাকবে এটা বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে। এই যে দেখেন সেকশন কত স্যার এটা? 15। এখানে কি বলেছে? VAT shall be imposed and payable on the taxable import and taxable supply. VAT shall be assessed and determined by multiplying the VAT rate. Section 15(3) কত রেট বলছে? The rate of the VAT taxable rate কত হবে? 15%। 15%। এরপরে বলেছে যে গভর্নমেন্ট পাবলিক ইন্টারেস্টে কি করতে পারবে? রেটটা বিভিন্ন ক্ষেত্রে কমাতে পারবে এবং সেটা কোথায় উল্লেখ থাকবে? থার্ড শিডিউলে। বলা আছে না? জি স্যার। ওকে। এখন যদি থার্ড শিডিউলের কোন গুডস বা সার্ভিসের লিস্ট থাকে, তারপরেও যদি কেউ চায় যে না সে ওই লিস্ট অনুযায়ী না দিয়ে স্ট্যান্ডার্ড রেটে 15% রেটে ভ্যাট দিবে, তাহলে সে দিতে পারে, রাইট? হয়তো থার্ড শিডিউলের টেবিল 2 তে বলা আছে 7.5% রেটে তার গুডসটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু সে বলছে না আমি এটা 15% দিতে চাই। তাহলে সে কি করতে পারবে? কেউ চাইলে 15% দিতে পারবে। এখন বলেন তো কেউ কারো যদি সুযোগ থাকে 5% দেওয়ার, সে কেন 15% দিবে? কোন সুবিধা ছাড়া কি দিবে স্যার? না দিবেন না স্যার। 5% ভ্যাট দিলেই হয়, তাহলে আপনি সেক্ষেত্রে কেন 15% দিতে যাবেন? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ থাকবে, আপনার কোনো উদ্দেশ্য থাকবে, রাইট? জি স্যার। জি। একটা হলো বোকা হলে দিবে, আরেকটা হলো যদি বেশি চালাক হয় তাহলে দিবে। বোকা হলে দিতে পারে যে না বুঝে দিয়ে দিল, আরেকটা হলো বেশি চালাক। কারণ 15% যদি স্ট্যান্ডার্ড রেটে কেউ সাপ্লাই দেয় তাহলে সে কিনার সময় যে ভ্যাটটা দিয়ে আসছে সেই ভ্যাটটা রিবেট নিতে পারে। তাহলে কি চালাক হলে নিবে না স্যার? জি স্যার। জি। তাহলে হয় বোকা হলে নিবে আর নাহলে কি চালাক হলে নিবে। মাঝখানে থাকলে কিছুই করবে না নাকি? তাহলে ভ্যাটের কোন কোন রেটগুলো কোথায় থাকে আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি না কোথায় কি পাওয়া যায়? জি স্যার জি স্যার এই যে আমরা যে শিখেছিলাম ভ্যাট এক্সাম্পশন, কোথায় থাকে স্যার ভ্যাট এক্সাম্পশন? শিডিউল 1 ফার্স্ট শিডিউলে থাকে, রাইট? এখন যদি বলি যে ফার্স্ট শিডিউলের বাইরেও গভর্নমেন্ট অন্যভাবে কি করে এক্সাম্পশন দিতে পারে? স্যার ওই যে 0% এই যে দেখেন 0% রেট, যেটা 0% এটা এক্সাম্পশন না স্যার, 0% একটা রেট, এটা এক্সাম্পশন না। ক্লিয়ার? জি স্যার এসআরও, এই দেখেন এসআরও এর মাধ্যমে গভর্নমেন্ট কি করতে পারে? ভ্যাটের এক্সাম্পশন দিতে পারেন দিতে পারে। এই যে দেখেন বিভিন্ন বছর 2019 সাল, 2020 সাল, 2021 সাল এভাবে সব বছরের এসআরও নাম্বারগুলো আমি লিখেছি। এর মধ্যে একটা বড় করে দিয়েছি এই বছর যেটা অ্যাপ্লিকেবল 160 নাম্বার এসআরও। এই এসআরও এর মধ্যে বলা আছে যে এই এসআরও এর মধ্যে দেশের গুডস বা সার্ভিসের লিস্ট আছে, কোনটা কোন স্টেজে ভ্যাট এক্সাম্পশন সেটা বলা আছে। আমরা যখন ফার্স্ট শিডিউল পড়েছিলাম সেখানে কি কোনো স্টেজের কথা বলা ছিল যে এই গুডস এই স্টেজ এক্সাম্পশন, এই গুডস এই স্টেজ এক্সাম্পশন, এর কোনো স্টেজের কথা বলা ছিল নাকি শুধু গুডসের লিস্ট ছিল? না স্যার শুধু লিস্ট ছিল অল স্টেজ তো একদম এইজন্য শুধু লিস্ট ছিল। কিন্তু এই যে এসআরও এর মাধ্যমে যদি কোনো এক্সাম্পশন হয় তাহলে সেই ক্ষেত্রে অল স্টেজে না, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে একটা স্টেজে এক্সাম্পশন দিবে, সর্বোচ্চ দুটো স্টেজে। সর্বোচ্চ কয়টা স্টেজ দিবে? দুইটা। এখন দেখেন তো স্যার এই যে জায়গাটা আমি যে একটু কালার করলাম, এখানে দেখেন তো টেবিল 1 এ ইম্পোর্ট স্টেজ, এটা কি একটা স্টেজ না তিনটা স্টেজের নাম লিখছে? টেবিল 1 একটা স্টেজ। টেবিল 2 তে কয়টা স্টেজের নাম লিখছে? দুইটা। টেবিল 3 তে একটা, টেবিল 4 এ একটা, 5 এ একটা। তাহলে পাঁচটা টেবিলের মধ্যে চারটা টেবিলই হচ্ছে একটা স্টেজে এক্সাম্পশন। দ্যাট মিন্স সবগুলোর ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে একটা স্টেজ এক্সাম্পশন। তাহলে ফার্স্ট শিডিউল থাকলে সব স্টেজ এক্সাম্পশন, কিন্তু এসআর এর মাধ্যমে থাকলে এই তিনটা এই চারটা স্টেজের ক্ষেত্রে এই চারটা টেবিলে একটা স্টেজ এক্সাম্পশন। টেবিল 2 তে যাদের থাকবে, টেবিল 2 তে যেসব গুডসের নাম থাকবে তাদের ক্ষেত্রে ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং স্টেজ এক্সাম্পশন। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার দেখেন তো এই এসআর এর মাধ্যমে এক্সাম্পশন কি সব স্টেজ এক্সাম্পশন দিয়েছে? নো, দিয়েছে একটা স্টেজে। শুধুমাত্র টেবিল 2 তে যেসব গুডস আছে সেগুলোর ক্ষেত্রে দুটো স্টেজে, রাইট? আমরা এটা শিখলাম যে এসআর এর মাধ্যমে এক্সাম্পশন দিলে এক বা দুটো স্টেজে এক্সাম্পশন হতে পারে, কিন্তু সকল স্টেজে না। ক্লিয়ার?
Clear. এখন আমরা ওই এক্সাম্পশনের এসআরওটা দেখব। এক্সাম্পশনের এসআরওটা আমরা দেখি। এক্সাম্পশনের এসআরও আমাদের কাছে কি আছে? স্ক্রিনে কি দেখা যাচ্ছে স্যার? এই যে দেখেন এসআরও নাম্বার কত? 160, রাইট? হ্যাঁ, এখানে কি বলেছে? বলেছে যে এখানে যেই 5টা টেবিল আছে, এই 5টা টেবিলে যেসব গুডস বা সার্ভিস দেখেন টেবিল 1 এ কি আছে? টেবিল 1 এ বলেছে যে আমদানি পর্যায়ে কাটটা গুডস, ইম্পোর্ট স্টেজে গুডস। আর এখানে দেখেন তো কি বলেছে? টেবিল 2 তে আমদানি ও উৎপাদন পর্যায়ে গুডস। টেবিল 3 তে কি বলেছে? অনলি ম্যানুফ্যাকচারিং স্টেজে গুডস। টেবিল 4 এ কি বলেছে দেখেন? সার্ভিস। টেবিল 5 এ কি বলেছে? ব্যবসায়ী পর্যায়ে গুডস, রাইট? তাহলে আমরা কি কোথাও 3টা স্টেজে নাম পেয়েছি? পাই নাই। এখন দেখেন এই যে নিচে গিয়ে যে টেবিলটা পেলাম, টেবিল 1, তাহলে এই টেবিল 1 এর মধ্যে যেসব গুডসের নাম লেখা আছে, এইসব গুডসের ক্ষেত্রে এরা কি শুধুমাত্র কোন পর্যায়ে এক্সাম্পটেড? ইম্পোর্ট করতে ইম্পোর্ট পর্যায়ে। এই যে দেখেন আপনি ক্র্যাবস, লাইভ, পোনা, হ্যাঁ, এইটা শুধুমাত্র ইম্পোর্ট স্টেজে এক্সাম্পশন আছে, আর কোথাও নাই। তাহলে এইখানে যে টেবিলে যেটা আছে সেগুলা সেই সব জায়গায় বেনিফিটগুলো পাবে, এক্সাম্পশন পাবে। আবার দেখেন টেবিল 2 তে কি আছে? এই যে টেবিল 2 তে যাদের নাম আছে তারা কয়টা পর্যায়ে এক্সাম্পটেড? স্যার দুইটা দুইটা পর্যায়ে দুইটা স্টেজে। এই ইম্পোর্ট যে এবং দেখেন শুকনো ম্যানুফ্যাকচারিং মরিচ, এই যে মানে আলু বীজ, শুকনো মরিচ, গমের বীজ, হ্যাঁ, চাউল, সকল প্রকার চাউল। এই চাউল দেখেন কি ইম্পোর্ট স্টেজেও এক্সাম্পটেড, ম্যানুফ্যাকচারিং স্টেজেও চাউল এক্সাম্পটেড। এক্সাম্পটেড। এই যে গমের ময়দা, আটা, এরকম। তাহলে এখানে যাদের লিস্ট আছে তারা হচ্ছে ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং দুটো স্টেজে এক্সাম্পটেড। তাহলে তাদের ক্ষেত্রে কি ট্রেডিং স্টেজে এক্সাম্পশন দেওয়া আছে? না স্যার নাই। এবার আসেন আমরা টেবিল 3, তাহলে এখানে দেখেন শুধু ম্যানুফ্যাকচারিং স্টেজ। তাহলে এখানে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে কি ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সাম্পশন দেওয়া আছে, রাইট? এই যে প্রাকৃতিক মধু, তাই না? তাহলে প্রাকৃতিক মধু ম্যানুফ্যাকচারিং স্টেজে কি দেওয়া আছে? এক্সাম্পশন দেওয়া আছে। যখন ট্রেডিং স্টেজে বিক্রি করে তখন আবার কি করতে হয়? ভ্যাট দিতে হয়, তাই না, মধু কেনার সময়? আবার আসেন টেবিল 4, এই যে টেবিল 4 এ কি আছে? এক্ষেত্রে যেসব সার্ভিসের কথা বলা আছে তাদের ক্ষেত্রে ভ্যাট এক্সাম্পশন দেওয়া আছে। দেখেন কি বলছে? আমরা ওখানে শিখছিলাম যে থার্ড শিডিউলে ভ্যাট হবে হোটেল রেস্টুরেন্টের উপর, মনে আছে না স্যার? এখানে এসে বলছে যে যেসব হোটেল অস্থায়ী হোটেল, কি হোটেল? অস্থায়ী হোটেল, অস্থায়ী হোটেল, যাদের কোনো ফিক্সড কি নাই, বেষ্টনীবিহীন, তার বিদ্যুৎ ফ্যান নাই, 2টার বেশি লাইট নাই, এরকম রেস্টুরেন্ট, সালাদি হোটেল রাইট, এগুলোর ক্ষেত্রে কি হবে না? ভ্যাট হবে না। এখানে তাহলে এসআরওর মাধ্যমে তাদেরকে কি দিয়েছে? এইসব এক্সাম্পশন বলেছে। যেসব হোটেলগুলো স্থায়ী না অস্থায়ী, কেমন মতো বিভিন্ন জায়গায় ছোট ছোট করে সংগ্রহের মতো করে কি হোটেলে খাওয়ায়, আবার দিন শেষে আবার তার ওই জায়গা ক্লিয়ার হয়ে যায়, রাইট? এখানে কোনো ফ্যান নাই, লাইট, 2টার বেশি লাইট নাই, ঠিক আছে? তাহলে সেগুলার উপর ভ্যাট হবে না, ক্লিয়ার? এরপর দেখেন এই যে এখানে বিভিন্ন সার্ভিসের নাম লেখা আছে। এই যে আমরা যে কোল্ড স্টোরেজে কি রাখি, বিভিন্ন মালামাল গুডস রাখি, এই কোল্ড স্টোরের উপর কি হবে না? সার্ভিসের উপর ভ্যাট হবে না। এই যে পত্রিকা যদি আপনি মৃত্যু সংবাদ ছাপান তাহলে সেটার উপর ভ্যাট দিতে হবে না। ছাপাখানা, যারা এই ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক জিনিসপত্র ছাপায় তাদের ক্ষেত্রে নরমালি ছাপাখানার উপর ভ্যাট আছে, কিন্তু এই ধরনের যারা ছাপায় পুস্তক সাময়িকী, ছাত্রছাত্রীদের শিক্ষামূলক দ্রব্যাদি যারা ছাপায় তাদের ক্ষেত্রে কি হবে না? ভ্যাট এক্সাম্পশন দেওয়া আছে, রাইট? এই যে ইন্টারনেট আমরা দেখেছিলাম 5%, রাইট? এখানে দেখেন কি লেখা আছে? শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবার উপর কি হবে না? ভ্যাট হবে না। ব্যাট হবে না। এই দেখেন বীমা কোম্পানি, আমরা কি শিখেছিলাম যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হবে না? ভ্যাট হবে না, রাইট? জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হবে। কিন্তু এখানে এসে দেখেন কি বলছে? এসআরওর মাধ্যমে বলছে যে সমুদ্রগামী জাহাজ যেগুলো আছে, যেসব জাহাজগুলা সমুদ্র দিয়ে বিভিন্ন দেশে যায়, আমাদের মনে করেন বাংলাদেশে কোনো জাহাজ আছে যেগুলো কি যারা বিভিন্ন দেশে সমুদ্র দিয়ে আসা যাওয়া করে, তাহলে তাদের ক্ষেত্রে ওই জাহাজের যে হালের উপর ইন্স্যুরেন্স নিয়েছে সেটার উপর ভ্যাট হবে না। তারপর এভিয়েশন বীমার উপর ইন্স্যুরেন্সের উপর ভ্যাট হবে না। বীমা এজেন্ট কমিশনের উপর ভ্যাট হবে না। এগুলো হচ্ছে এসআরওর মাধ্যমে এখানে এক্সাম্পশন দিয়েছে, ঠিক আছে? আর ফোর্থ শিডিউলে কি বলেছে? এই যে দেখেন, এটা একটু শিক্ষণীয় বিষয়। এই জায়গায় স্থান স্থাপনা ভাড়া, যদি আপনার কোনো ফ্যাক্টরি থাকে, এই ফ্যাক্টরির কারখানার ভাড়ার উপর ভ্যাট হয় না। কারখানার ভাড়ার উপর কি হয় না? ব্যাট হয় না। ভ্যাট হয় না। আপনার যদি কোনো অফিস থাকে বা দোকান থাকে, বিজনেস প্লেস থাকে, সেটা যদি 150 স্কয়ার ফিটের বেশি না হয়, কতটুকুর বেশি না হয়? 150 স্কয়ার ফিট। 150 স্কয়ার ফিট পর্যন্ত হলে ওই ভাড়ার উপর ভ্যাট হবে না। 150 স্কয়ার ফিটের বেশি হলে ওই ভাড়ার উপর ভ্যাট দিতে হবে, বুঝতে পারছি? তারপর তথ্য প্রযুক্তি সেবা, সফটওয়্যার কোম্পানি, তাদের যেই অফিস ভাড়া সেটার উপর কি দিতে হবে না? ব্যাট ভ্যাট দিতে দিতে হবে। হবে না। তারপর বলছে যে নারী উদ্যোক্তার যে শোরুম, সেই শোরুমের উপর কি হবে না? ব্যাট হবে না। ভাড়ার উপর ভ্যাট হবে না,
তো সেক্ষেত্রে আবার নারী উদ্যোক্তা বলতে কি বুঝাইছে, যে কোনো বিজনেসের 50% বেশি যদি নারী কি থাকে, সেটার মালিকানা থাকে, তাহলে সেটাকে নারী উদ্যোক্তা হিসেবে কনসিডার করা হবে। আর শোরুম বলতে কি বোঝাচ্ছে, একটি স্থান যেখানে প্রদর্শনী কেন্দ্র, যেখানে পণ্য প্রদর্শন বিক্রয় রাখা হয়, গাড়ি শোরুম, এগুলো বিভিন্ন রকম, মানে মূল কথা হচ্ছে একটা শোরুম বলতে যা বোঝায় সেটা এখানে ডেফিনিশন দিয়েছে। আবার নারী উদ্যোক্তা বলতে কি বোঝায় সেটা নারী উদ্যোক্তা শোরুমের ভাড়ার উপর কি হবে না, ব্যাট হবে না। তারপর টেবিল 5 আমরা কি শিখেছিলাম, যে লোকাল ব্যবসায়ী পর্যায়ে যেসব গুডসের উপর ভ্যাট হবে না সেটা এখানে বলা আছে, রাইট? আমাদের এখান থেকে জাস্ট এই 5টা টেবিলে কোথায় কি থাকে এই জিনিসগুলো জানা, আর এসআর এর মাধ্যমে ভ্যাট এক্সেম্পশন হলে এটা যে সকল স্টেজে ভ্যাট এক্সেম্পটেড না, বা এটা যে একটা বা দুইটা স্টেজে এক্সেম্পটেড, সেই জিনিসগুলো বোঝার বিষয়টা আমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছি স্যার? সবাই কি কথা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আপনাকে টোটাল ভ্যাট আইনের সামারি যদি বলি আমি 2 মিনিটে, সেটা হলো ভ্যাট আইনের একটা অ্যাক্ট আছে, রাইট? ভ্যাট লয়ের জন্য কি আছে, একটা অ্যাক্ট আছে, সেটা কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, রাইট? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি রুলস 2016, দুইটা পার্ট গেল। আর অ্যাক্টের মধ্যে 3টা শিডিউল থাকে। কয়টা শিডিউল থাকে? 3টা। ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল কোনটাতে কি থাকে সেটা আমরা শিখে গেছি না স্যার? জি স্যার। কোথায় কোথায় কি রেট থাকে শিখে গেছি। তাহলে এইটাতে আমরা এবং চ্যাপ্টারগুলো আলোচনা করাতে টোটাল ভ্যাট আইনের কোথায় কি আছে আমাদের এট এ গ্ল্যান্স নলেজে চলে আসছে নাকি আসে? আসছে স্যার। আসছে স্যার। তো এই জিনিসগুলো আপনি পুরো ম্যানুয়াল, পুরো লটা পড়ার পরও সামারাইজ আকারে এইভাবে না দিলে আপনার মাথায় ঢুকবে না। আপনি হয়তো পড়তে পারেন, ল অনেক কিছু জানতে পারেন, কিন্তু একটা সাথে একটা লিঙ্কগুলো খুঁজে পেতে অনেক সময় লাগবে। তো আমরা যেটা চেষ্টা করেছি আজকের ক্লাসে, প্রথম ক্লাস অনেকের জন্য অনেক লোড হতে পারে, কিন্তু এইটা শুরুতে না দিয়ে দিলে পরবর্তীতে এটা মাথায় থাকবে না। আপনার টোটাল জিনিসটা, চিত্রটা মাথায় থাকলে তখন আপনি বুঝতে পারেন যে আপনি কোথা থেকে শুরু করবেন, কোথা গিয়ে শেষ করবেন, রাইট? জি স্যার। আমরা যেটা করব, সকল ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এই যে দেখেন Yes. আপনাদের ম্যানুয়ালে কি আছে, ম্যানুয়ালটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে ম্যানুয়ালটা দেখেন, বলা এই যে লিস্ট আমি দেখাইছিলাম আমার স্লাইডে, এই যে আপনাদের ম্যানুয়ালে যা আছে সেটা এখানে। তারপর তারা এখান থেকে শুরু করেছে করে আপনাকে এখানে অনেক গল্প বলেছে, জিরো রেটেড, এই গল্প সেই গল্প, বিভিন্ন, এই যে দেখেন বিভিন্ন রেটেড বলছে। এখন তো আপনি এই রেটেড কোনটা কোথায় থাকে মোটামুটি আপনার মাথায় সব ঢুকে গেছে না? নেক্সট ক্লাসে আমরা এই যেটা করব, কিভাবে ভ্যাটটা বাংলাদেশে কি করে ইম্পোজ করে। প্রসেসটা চলে, প্র্যাকটিক্যালি কিভাবে চলে সেটা আপনাদের ম্যানুয়ালে একটা এক্সাম্পল দিয়েছে। এটা হলো স্ট্যান্ডার্ড নিয়মটা। এটা কি দিয়েছে? স্ট্যান্ডার্ড নেম। স্ট্যান্ডার্ড নিয়ম। বাস্তবে এটার বাইরেও ব্যতিক্রম চলে, কারণ আমাদের দেশ তো সোজা পথে চলে না। চলে সোজা পথে? না স্যার। চলো না। চলে না। তো এটা হলো স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম, যেভাবে হওয়ার কথা সেটা এখানে দেখিয়েছে। আমরা এটা দেখাবো, পাশাপাশি প্র্যাকটিক্যালি বাস্তবে যেই ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা দেখাই। আমরা ভ্যাটের এই একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে একটা গুডস সাপ্লাই করলে এটার ভ্যাটটা কিভাবে মেকানিজমটা চলে সেটা আমরা দেখাবো। একটা মিনিট, আমি একটু জাস্ট একটা গ্ল্যান্স একটু দেখাতে পারি কিনা দেখি, কাছে আছে কিনা। ওইটা আমরা একটা ম্যাথ করবো। কি করবো? স্ক্রিনে কি দেখা যাচ্ছে স্যার? জি স্যার। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম, যেটা আমাদের দেশে হয়। স্ট্যান্ডার্ড নিয়ম মাফিক চলে এটা হয়, আসলে বাস্তবে চলে এটা। বাস্তবে চলে কোনটা? এইটা বেশি চলে। কেন চলে, কিভাবে, কোন জায়গাটায় গ্যাপ হচ্ছে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব এগুলো। তারপর ইম্পোর্ট স্টেজে বলেছিলাম যে আমরা একটা গুডস কিনলে সেটা আবার কি করে, সেই গুডসটা যখন ইম্পোর্ট স্টেজে আসে তখন কাস্টমস আমাদের কাছ থেকে ডিডি কালেক্ট করে, বলেছিলাম না স্যার? বলেছিলাম কিনা? জি স্যার। এই কাস্টমস কিভাবে ডিডি কালেক্ট করে সেই ম্যাথটাও আমরা আগামী ক্লাসে করব, যেটা আপনাদের পরীক্ষায় আসে। ওকে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে হাতে কলমে করব। তারপর কিভাবে ইম্পোর্ট স্টেজে ওইটা গুডসটা কেনার পরে ফ্যাক্টরিতে আসে, আসার পর আমি এটা কিভাবে প্রোডাকশন করে বিক্রি করি, বিক্রি করার পর ভ্যাট কিভাবে অ্যাপ্লিকেবল হয়, সেই জিনিসগুলো টোটাল প্রসেসটা নেক্সট ক্লাসে আমরা দেখব। ওকে, তারপর বিক্রি করলে কিভাবে ভ্যাটটা কালেক্ট করতে হবে, আমি কার কাছ থেকে সাপ্লাই নিলে তার কাছ থেকে এক্সপোর্টে কিভাবে ভ্যাটটা কাটবো, এই জিনিসগুলো আগামী ক্লাসে আমরা টোটালটাই দেখে নিব। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার। তো এটার জন্য কিছু টার্মিনোলজি আপনাদেরকে শিখতে হবে। তো এটার জন্য আমি যেটা করবো, এই আগামী ক্লাসের ম্যাটেরিয়ালসটা আমি আজকে দিয়ে দিব, যাতে আপনারা একটু দেখলে নেক্সট ক্লাসে কথা বললে এগুলো সহজে বুঝতে পারেন। ওকে, জি স্যার। ওকে, বুঝে পড়লে, বেসিক ক্লিয়ার হলে এই ভ্যাট আইনের পরীক্ষায় যে আপনার 40 মার্ক 45 মার্ক আসে, এই পুরাটাই আপনার 40 আপনি পাবেন, একটা মার্কস আপনার কাটা যাবে না। কথা বুঝতে পারছি? বুঝে পড়লে। জি বলেন, কিছু বলছিলেন? আপনি কি আমাদের কাস্টমসটাও নেবেন স্যার? জি জি, কাস্টমসটা নিব। আচ্ছা, তো আজকে আমরা টোটাল একটা ধারণা দিয়েছি, কিছু ম্যাটেরিয়ালস দিব, আপনার বাসায় গুলো একটু দেখবেন। নেক্সট ক্লাসে আমরা এই ভ্যাট মেকানিজমটা কভার করব, ইম্পোর্ট ডিউটিগুলো কিভাবে ক্যালকুলেশন করে সেগুলো দেখবো। তারপর যখন আমরা দেখবেন যে আমরা ম্যানুয়ালের বিভিন্ন ধরে চ্যাপ্টার ওয়াইজ যাবো, তখন দেখবেন যে আপনার কাছে অনেক সহজ লাগবে। আমরা ম্যানুয়ালের অনেক জায়গা পড়াশোনা আজকে কিন্তু কভার করে ফেলেছি। যখন আমরা ম্যানুয়াল ধরে পড়বো নেক্সট ক্লাসগুলোতে, তখন দেখবেন যে আপনাদের জিনিসগুলো অনেক সহজ লাগবে এবং আপনারা অলরেডি সেগুলো বুঝে গেছেন অনেক কিছু।